নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ওয়ারড্রপটা খুলে কন্ডোমের বাক্সটা বের করে সৌম্য। তারপর বাক্সের ভিতরে থাকা প্যাকেটগুলো গুনতে থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7। মোট 7টা কন্ডোম রয়েছে বাক্সের ভিতরে। সংখ্যাটা তারিখ সহকারে নিজের ডায়েরিতে নোট করে নেয় সৌম্য। তারপর কন্ডোমের বাক্সটা বন্ধ করে সেটা আগের জায়গায় রেখে দেয়। ঘড়িতে এখন 1:27। দুপুর 2টোর মধ্যে ওকে বাড়ি থেকে বেরোতে হবে। বিকেল 5:30টায় ওর ফ্লাইট। এয়ারপোর্টে যাওয়ার আগে একবার অফিসেও ওকে ঘুরে যেতে হবে। বিছানার ওপরে লাগেজটা রাখা রয়েছে। ওয়ারড্রপের পাল্লাটা বন্ধ করে দেয় সৌম্য। তারপর দ্রুত বাকি জামাকাপড়গুলো লাগেজের ভিতর ঢুকিয়ে নেয়। সব শেষে কন্ডোমের হিসাব রাখা ডায়েরিটা লাগেজের ভিতরে ঢুকিয়ে ও লাগেজের চেনটা বন্ধ করে দেয়। এরপর সোফায় বসে একটা সিগারেট ধরায়। কদিন ধরেই এই একটা বিষয় নিয়ে সৌম্য ভীষণ রকম চিন্তিত। কিছুতেই ও কন্ডোমের হিসাব মেলাতে পারছে না। এসো খেয়ে নাও চট করে। গোপালদা কিন্তু গাড়ি বার করে ফেলেছে। শর্মিষ্ঠার ডাক শুনে স্ট্রেতে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায় সৌম্য। ঠিক তখনই বাথরুমে একটা মোবাইল বেজে ওঠে। রিংটোন শুনে সৌম্য বুঝতে পারে যে শর্মিষ্ঠার মোবাইল বাজছে। অ্যাটাচ বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে ও বেসিনের উপরেই মোবাইলটা রাখা রয়েছে। মিমি কলিং। মিমি হলো শর্মিষ্ঠার ছোট বোন। মোবাইলটা হাতে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে ধীর পায়ে ডাইনিংয়ে গিয়ে ঢোকে সৌম্য। শর্মিষ্ঠা এখনো কিচেনে। মিমির ফোন এসেছে। সেলফের উপরে রেখে দাও, আমি কল ব্যাক করে নেব। কিচেন থেকেই চেঁচিয়ে উত্তর দেয় শর্মিষ্ঠা। সৌম্য ফোনটা সেলফের উপরে রেখে ডাইনিং টেবিলের চেয়ারে এসে বসে। খানিকক্ষণের মধ্যেই ভাতের থালা হাতে হাসি মুখে কিচেন থেকে বেরোয় শর্মিষ্ঠা। কালো জিরে দিয়ে 4 পোনার ঝোল করেছি, চুপচাপ খেয়ে নাও। কথাটা বলতে বলতে ভাতের থালাটা ডাইনিং টেবিলের উপর রাখে শর্মিষ্ঠা। আবার চারাপোনার ঝোল? আমি কি অসুস্থ? অসুস্থ নও, তবে অসুস্থ হতে আর কতক্ষণ? দিল্লিতে গিয়ে সারা দিন শুধু ছাইপাশ গিলবে। এটা ওটা খাও, পেটটা একটু ঠান্ডা থাকবে। শর্মিষ্ঠা ভাতের থালার চারপাশে একে একে ডাল, আলু ভাজা আর মাছের ঝোলের বাটি সাজিয়ে দেয়। তুমিও খেয়ে নাও না এখন। তুমি খেয়ে নাও এখন, আমি বরং মিমিকে একটা ফোন করে আসি। সৌম্য আর কথা বাড়ায় না, চুপচাপ ভাত খেতে থাকে। শর্মিষ্ঠা সেলফের উপর থেকে ফোনটা নিয়ে পাশের ঘরে চলে যায়। সৌম্য এক মনে খেতে থাকে আর কন্ডোমের হিসাব করতে থাকে। গত সপ্তাহে রাত্রে শোয়ার পরে বিছানায় 2বার আর এই সপ্তাহে 1 দিন সকালে কিচেনের ভিতরে। মোট 3টে কন্ডোম খরচ হয়েছে নাকি 4টে খরচ হয়েছে একটু কনফিউজড হয়ে যায় সৌম্য। না 3টেই খরচ হয়েছে। 10 প্যাকের বাক্সে তাহলে পড়ে রইল 7টা, নাকি রাতের বিছানায় 2টোর জায়গায় 3টে কন্ডোম খরচ হয়েছিল? সৌম্য গভীরভাবে ভাবতে থাকে। না রাত্রে 2টোই খরচ হয়েছিল। আরেকদিন খরচের কথা মনে করতে পারে না ও। হঠাৎ পাশের ঘর থেকে শর্মিষ্ঠার হাসির আওয়াজ ভেসে এলো। সৌম্য কান পেতে শর্মিষ্ঠার কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছু টুকরো হাসির আওয়াজ ছাড়া কিছুই ওর কানে আসে না। শর্মিষ্ঠা বাইরে থেকে দেখতে একদম সাধারণ 8 পৌরে মহিলা, কিন্তু আসলে ও তা নয়। ওর বাপের বাড়ি দুর্গাপুরে। পড়াশোনা গ্রাজুয়েশন পর্যন্ত। পড়াশোনায় কোনো দিনই খুব একটা মনোযোগী ছিল না, বরং ওর ভালো লাগতো সিনেমা জগতের রংচঙে দুনিয়া। সারাদিন ও সেই নেশাতেই বুঁদ হয়ে থাকতো। সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে পর্দার রঙিন নায়িকাদের সাথে ওর নিজেকে মিলিয়ে দেখত। নানান কল্পনার রঙে নিজেকে ভাসিয়ে দিত, কিন্তু সেই কল্পনার জগৎ ওর বেশি দিন স্থায়ী হয়নি। গ্রাজুয়েশন কমপ্লিট করতেই ওর বিয়ে হয়ে গেল সৌম্যর সাথে। সৌম্যদের বাড়ি বাঁকুড়া সদর থেকেও প্রায় 50 কিলোমিটার দূরে গ্রামের ভিতরে। সৌম্য ওর থেকে প্রায় 12 বছরের বড়, কিন্তু বিয়ের সময় শর্মিষ্ঠার বাবা মা সৌম্যের বয়সের দিকে আর তাকায়নি। ভালো ছেলে, ভালো পরিবার, ভালো চাকরি, এর থেকে আর বেশি কিছু দেখার ওদের প্রয়োজন পড়েনি। বিয়ের পরে শর্মিষ্ঠা প্রথম 1 বছর সৌম্যের গ্রামের বাড়িতেই থাকতো। প্রচন্ড রক্ষণশীল পরিবারে নিজেকে মানিয়ে নিতে গিয়ে হাঁপিয়ে উঠছিল শর্মিষ্ঠা। এর 1 বছর পরে সৌম্য ওকে কলকাতায় নিয়ে আসে। শর্মিষ্ঠা যেন একটু মুক্তির নিঃশ্বাস নেয়, কিন্তু এখানে আসার কিছুদিনের মধ্যেই ও বুঝতে পারে যে ওর স্বামী মহাশয়টি ওর শ্বশুর বাড়ির বাকি সদস্যদের মতোই প্রচন্ড রক্ষণশীল। অথচ বিয়ের আগে শর্মিষ্ঠা ভেবেছিল যে কলকাতায় গেলে হয়তো ওর স্বামী ওকে আধুনিক পোশাক পরিচ্ছদ পরতে আর বাধা দেবে না, কিন্তু শর্মিষ্ঠার সেই ভাবনার সাথে বাস্তব মেলেনি। কলকাতায় গত 5 বছরে সৌম্য ওকে সাধারণ 8 পৌরে শাড়ির বাইরে কোনোদিন বেরোতেই দেয়নি।
একটু শুনবে? ডাল লাগবে একটু। হ্যাঁ, যাই। পাশের ঘর থেকে চিৎকার করে উত্তর দেয় শর্মিষ্ঠা। সৌম্য ভাত খাওয়া থামিয়ে ভ্রু কুচকিয়ে ডালের অপেক্ষাতে বসে থাকে। খানিকক্ষণের মধ্যেই শর্মিষ্ঠা এসে উপস্থিত হয়। চুপচাপ কিচেনে ঢুকে হাসি হাসি মুখে সৌম্যের জন্য ডাল নিয়ে আসে। ডাল দিয়ে ভাত মাখতে মাখতে সৌম্য জিজ্ঞেস করে। কি বললো মিমি? তেমন কিছু না। গম্ভীর মুখে জবাব দেয় শর্মিষ্ঠা। খুব হাসছিলে যে। ওর কথা শুনে হাসছিলাম, ও ওর বরের কথা বলছিল। সৌম্য কোনো উত্তর দেয় না, এক মনে ভাত খেতে থাকে। হঠাৎ করে পাশের ঘরে আবার শর্মিষ্ঠার মোবাইলটা বেজে ওঠে। আবার কে ফোন করলো? মিমি বোধ হয়। বাজুক, তুমি খাও। মিমিকে বলো না এখানে চলে আসতে। তুমি একা একা থাকবে। না, তার দরকার হবে না। 3টে রাতেরই তো ব্যাপার। আমি না থাকলে 3টে রাত কাটবে তোমার। শর্মিষ্ঠা কোনো উত্তর দেয় না, শুধু একটা রহস্যের হাসি হাসে। তার মধ্যেই পাশের ঘরে টুং শব্দে একটা SMS এসে ঢোকে। শর্মিষ্ঠার সাথে সাথে উঠে পাশের ঘরে চলে যায়। শর্মিষ্ঠার সাথে সৌম্যর বিয়ে হয়েছে প্রায় বছর 6 হতে চলল। কোনো ইস্যু নেই এখনো পর্যন্ত। সৌম্যই আটকে রেখেছে বিষয়টা। অফিসে আরেকটা প্রমোশন না হওয়া পর্যন্ত সৌম্য এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। তবে শর্মিষ্ঠা ওকে অনেকদিন ধরেই তাড়া দিচ্ছে, কিন্তু সৌম্য ওর নিজের সিদ্ধান্তে অটল। খানিকক্ষণের মধ্যেই সৌম্য খাওয়া শেষ করলো। বেসিনে ও হাত মুখ ধুতে ধুতেই শর্মিষ্ঠা বেরিয়ে এলো। তারপর তোয়ালেটা এগিয়ে দিতে দিতেই বলে উঠল। এয়ারপোর্টে গিয়ে আমাকে কিন্তু ভিডিও কল করবে। প্রতিবারই যখন বাইরে যাই এয়ারপোর্টে ঢুকে আমাকে ভিডিও করতে বলো কেন? তোয়ালেতে মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করে সৌম্য। শর্মিষ্ঠা সৌম্যর হাত থেকে তোয়ালেটা নিয়ে চেয়ারের উপরে রেখে দেয়। তারপর সৌম্যর গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে ওঠে। আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে করে না? কিন্তু এয়ারপোর্টে কেন? ওখানে পৌঁছিয়ে রাতেও তো ভিডিও কল করতে পারি। না, যাওয়ার আগে একবার দেখতে চাই। সৌম্য হাসে, স্ত্রীর কপালে একটা ভালোবাসার চুম্বন এঁকে দেয়। তারপর ওকে ছেড়ে পাশের ঘরে গিয়ে ঢোকে। এরপর ওয়ার্ড্রপ খুলে একটা টাই বের করে গলায় পরতে থাকে। টাই পরতে পরতে ওর আবার কন্ডোমের হিসাব না মেলার কথাটা মনে পড়ে যায়। ও যখন কন্ডোম কেনে তখন ও সবসময় 10টা প্যাকেটের বক্স কেনে। গত 6 বছরে কোনোদিনও এই বিষয়টা নিয়ে মাথায় ঘামায়নি। কিন্তু ওদের শেষ বিবাহ বার্ষিকীর দিন রাতে ও কন্ডোমের প্যাকেট খুলে দেখে সেখানে মাত্র 4 পিস কন্ডোম পড়ে রয়েছে। সেই মুহূর্তে ও এই বিষয়টা নিয়ে মাথা না ঘামালেও পরে ওর মনে হয়েছে যে বাক্সে আরো বেশি কন্ডোম থাকা উচিত ছিল। আর তারপর থেকেই ও কন্ডোমের হিসাব রাখতে শুরু করে। এখনও প্রতিটা কন্ডোমের হিসাব একটা গোপন ব্যক্তিগত ডায়েরিতে ডেট অনুযায়ী লিখে রাখে। আর এই হিসাব রাখা শুরু করতেই ও বুঝতে পারে যে কন্ডোমের হিসাব মিলছে না। প্রতি প্যাকেটেই 1-2 করে কন্ডোম হিসেবে কম পড়ছে অথবা বেশি থাকছে। তবে এবার ওর কাছে পুরো বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে। এবার ওর আর কনফিউজড হওয়ার কোনো জো নেই। দ্রুত হাতে টাইটা পরে লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে সৌম্য। শর্মিষ্ঠা এসে মেইন দরজা খুলে দেয়। জুতো মৌজা পরে নিয়ে বাইরে লিফটের সামনে এসে দাঁড়ায় সৌম্য। সাবধানে থেকো, আর অচেনা কাউকে ঘরে ঢুকতে দিও না। এদিকে কিন্তু খুব হুলো বিড়ালের উৎপাত। তুমি এত চিন্তা করো না তো। এবার যাও, দিল্লিতে গিয়ে মন দিয়ে কাজটা সেরে আসো, যাতে প্রমোশনটা দ্রুত হয়। সৌম্য হাসে। লিফটের বোতাম টিপতেই লিফট এসে দাঁড়ায় ওর সামনে। শর্মিষ্ঠাকে বিদায় জানিয়ে সৌম্য লিফটের ভিতরে ঢুকে যায়। লিফটের দরজা বন্ধ হতেই শর্মিষ্ঠা ভিতরে চলে আসে। তারপর দরজা লক করে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। খানিকক্ষণের মধ্যেই ফ্ল্যাটের নিচ থেকে সৌম্যর গাড়িটা বেরিয়ে যায়। শর্মিষ্ঠা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বেডরুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে শুয়ে পড়ে। তারপর কন্ট্যাক্ট লিস্ট থেকে মিমির নাম্বারটা বার করে ডায়াল করে। হ্যালো। হ্যাঁ বলো, বেরিয়েছে তোমার স্বামী? বেরিয়েছো? আমি তাহলে যাই এখন তোমার কাছে। এসো। উনি আবার ফিরে আসবেন না তো? এয়ারপোর্টে গিয়ে ভিডিও কল করতে বলেছি, সেই জন্য। তাহলে ভিডিও কলের পরে যাই। তুমি না বড্ড ভীতু। এক্ষুনি এসো। ও আর এখন ফিরবে না, তুমি নিশ্চিন্ত থাকো। অপর প্রান্ত থেকে পুরুষালী গলায় মোহময় হাসির আওয়াজ ভেসে আসে। শর্মিষ্ঠা ফোনটা কেটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে। নিজের 28 বছরের হিলহিলে চেহারাটার দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকে। তারপরে আট পরে শাড়িটা খুলে ঘেন্না ভরে ছুঁড়ে ফেলে দেয় বিছানার উপরে। এরপর খাটের বক্স থেকে বার করে পছন্দের সেই নীল গাউনটা। চোখ বন্ধ করে সারা শরীরে সেই গাউনটা বোলাতে থাকে। নিজেকে কল্পনা করে বলিউডের সুন্দরী নায়িকাদের সাথে। কি ছিপছিপে শরীর ওর, হিলহিলে কোমর, ঠিক যেন কোনো ফিল্মের নায়িকা।
অথচ এই সব কিছুই গ্রাম্য তাঁতের শাড়ির আড়ালে ওকে ঢেকে রাখতে হয়। ওর এই অনন্য সম্পদের কিছুই ও দুনিয়াকে দেখাতে পারে না। এসব ভাবতে ভাবতেই ও নিজের শরীরটা বিছানায় এলিয়ে দেয়। কখন যে চোখটা বুজে আসে ও কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠতেই ওর তন্দ্রা ভেঙে যায়। লাফিয়ে উঠে মোবাইলটা হাতে নিতেই দেখে সৌম্য কলিং ভিডিও কল করেছে। তার মানে এয়ারপোর্টে পৌঁছেছে। ও তাড়াতাড়ি শাড়িটা পরতে থাকে। সৌম্যের ভিডিও কল বেজে বেজে থেমে যায়। শর্মিষ্ঠা ভালোভাবে শাড়িটা পরে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে। তারপর সৌম্যকে ভিডিও কল করে। হ্যালো, এত দেরি হলো কেন ফোনটা ধরতে? এই একটু বাথরুমে গেছিলাম। শর্মিষ্ঠা ভালো করে সৌম্যর চারপাশটা দেখতে থাকে। না, এয়ারপোর্টেই ও আছে এখন, নিশ্চিত হয় শর্মিষ্ঠা। তারপর জরুরি কিছু কথা বলে ফোনটা কেটে দেয়। এরপর বেডরুমে গিয়ে গায়ের শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। তারপর পরম যত্নে নীল রঙের ভেলভেটের গাউনটা পরে নেয়। নিজের খোপা করে রাখা চুল খুলে ছড়িয়ে দেয় পিঠের ওপরে। তারপর পরম যত্নে সারা মুখে প্রসাধন করতে থাকে। প্রসাধন শেষ হলে ক্যাবিনেট খুলে বার করে সৌম্যর হুইস্কির বোতলখানি। তারপর কাচের গ্লাসে বরফের মধ্যে খানিকটা হুইস্কি ঢেলে নেয়। ব্লুটুথ স্পিকারে চালিয়ে দেয় ইংরেজি গান। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে একা একাই ড্রয়িং রুম জুড়ে নাচতে থাকে। একটু পরেই কলিং বেল বেজে ওঠে। লুকিং গ্লাসে চেহারা দেখে নিয়ে দরজা খুলে দেয় শর্মিষ্ঠা। ভিতরে ঢুকে আসে সুঠাম শরীরের সুদর্শন যুবক। শর্মিষ্ঠা ওর দিকে এগিয়ে দেয় হুইস্কির গ্লাস। মদ্যপান করতে করতে দুজনে প্রাণ ভরে নাচ করে। তারপর শর্মিষ্ঠা ওকে নিয়ে বেডরুমে ঢোকে। ওয়ার্ড্রপ থেকে কন্ডোমের বাক্সটা বার করে এক পিস কন্ডোম এগিয়ে দেয় যুবকটির দিকে। তারপর উদ্দাম শরীরী খেলায় মেতে ওঠে দুজনে। সৌম্যর 3 দিন পরে দিল্লি থেকে ফেরার কথা ছিল, কিন্তু অফিসের কাজ মিটে যাওয়াতে পরদিন সকালেই ও কলকাতার ফ্লাইট ধরে। দুপুর 2টো নাগাদ ও নিজের ফ্ল্যাটে ফিরে আসে। ফ্ল্যাটের দরজায় কলিং বেল টিপে দাঁড়িয়ে থাকে ও, কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কেউ দরজা খোলে না। দরজা ভেতর থেকে বন্ধ। আবার কলিং বেল টিপেও, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। অথচ দরজার কলাপসেবল গেট খোলা। পরিষ্কার বোঝা যাচ্ছে দরজা ভেতর থেকেই বন্ধ। বাইরে শর্মিষ্ঠার জুতো জোড়া রয়েছে। সৌম্যের কাছে ফ্ল্যাটের গেটের আরেকটি চাবি রয়েছে, কিন্তু ভেতর থেকে যদি ছিটকিনি তোলা থাকে সেক্ষেত্রে লক খুললেও দরজা খোলা যাবে না। এইরকম ঘটনা আজ পর্যন্ত কোনোদিন হয়নি সৌম্যর সাথে। সৌম্য লাগেজ খুলে ডুপ্লিকেট চাবিটি বার করে। তারপর লক ঘোরাতেই ফ্ল্যাটের দরজা খুলে যায়। সৌম্য দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে কেমন যেন একটা থমথমে পরিবেশ। সৌম্য শর্মিষ্ঠার নাম ধরে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। সৌম্য লাগেজটা ভিতরে ঢুকিয়ে বেডরুমে এগিয়ে ঢোকে। বেডরুমে ঢুকেই থমকে দাঁড়ায় সৌম্য। খাটের মধ্যে চিত হয়ে পড়ে রয়েছে শর্মিষ্ঠা। পরনে একটা বাংলা তাঁতের শাড়ি। মাথাটা খাট থেকে মাটিতে ঝুলছে। মুখটা হাঁ করে খোলা। খোলা চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে। এক সারি কালো পিঁপড়ে শর্মিষ্ঠার ঠোঁট দিয়ে মুখের ভিতরে গিয়ে ঢুকছে। সৌম্য এগিয়ে যায় শর্মিষ্ঠার দিকে। ওর পা দুটো কাঁপছে থরথর করে। বুঝতে পারে শর্মিষ্ঠার দেহে কোনো প্রাণ নেই। পকেট থেকে মোবাইলটা বার করে সৌম্য। তারপর গুগল সার্চ করে কসবা থানার ফোন নাম্বারটা বার করে সেখানে ফোন করে। গ্রিনল্যান্ড আবাসনের সামনেটা ভিড়ে ভিড়াক্কার হয়ে রয়েছে। দুখানা পুলিশের ভ্যান এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। আবাসনের ভেতরে ইতিউতি জটলা। সিকিউরিটি গার্ডকে একটা চেয়ারে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সবার মনে একটাই প্রশ্ন, যে এইরকম একজন সাধারণ ঘরোয়া মহিলাকে কে খুন করলো। এর মধ্যেই একটা সাদা রঙের পুলিশি জিপ এসে থামলো আবাসনের বাইরে। নেমে এলেন পুলিশ অফিসার রাজবীর সানাল ওরফে শ্যাম। বয়স খুব বেশি হলে 30 থেকে 32। ফর্সা মুখে হালকা অযত্নে বেড়ে ওঠা দাড়ি। উচ্চতা প্রায় 6 ফুট। পেটানো অ্যাথলেটিক চেহারা। স্লিম ফিট আকাশি হাফ শার্ট কোনোয়ের ঠিক উপরে এসে থেমে গেছে। কালো প্যান্ট আর ঝকঝকে পলিশ করা বুট নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন অফিসার শ্যাম। সানগ্লাসটা খুলে একবার 4 তলার দিকে দাঁড়ালেন। তারপর গটগট করে হেঁটে লিফটে গিয়ে উঠলেন। আসুন স্যার। শ্যাম লিফট থেকে নামতেই এগিয়ে এলেন সাব ইন্সপেক্টর সুজিত সমাদ্দার। ফটোগ্রাফার এসেছে? হ্যাঁ স্যার, বডির ফটো তোলা হয়ে গেছে। ওর হাজবেন্ড কোথায়? বসিয়ে রেখেছি স্যার। আর কোনো আত্মীয় স্বজন? মেয়েটির বাপের বাড়িতে খবর পাঠানো হয়েছে, ওরা আসছে। কোথায় বাড়ি ওদের? দুর্গাপুর। কে ফোন করেছিল ওদের? আমি। জামাই বা শ্বশুর বাড়ির সম্বন্ধে ওদের কোনো অভিযোগ আছে? না স্যার, কোনো অভিযোগ নেই। স্যাম ধীর পায়ে ঘরের ভিতরে গিয়ে ঢোকে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে সৌম্য।
শ্যাম খানিকক্ষণ দাঁড়িয়ে সৌম্যকে দেখে, তারপর বেডরুমের ভেতরে ঢুকে যায়। শর্মিষ্ঠার বডি এখনো খাটের উপরে পড়ে রয়েছে। শ্যাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃতদেহটি দেখতে থাকে, তারপর সমাদদারের সাথে কথাবার্তা শুরু করে। কোন জিনিস খোয়া গেছে? মহিলার স্বামীর বয়ান অনুযায়ী কোনো কিছু খোয়ানো যায়নি। বাড়িতে কাজের লোক কয়টি? সকালে একজন আসে। ওকে থানায় তুলে নিয়ে আসো। ঠিক আছে স্যার, বডি এবার পোস্টমর্টমে পাঠিয়ে দাও। যেমন আপনি বলবেন। সমাদদার ঘর ছেড়ে বেরিয়ে যায়। শ্যাম ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে ফ্ল্যাটটি দেখতে থাকে। দুটি ছেলে এসে শর্মিষ্ঠার মৃতদেহ নিয়ে চলে যায়। শ্যাম বিছানাটা ভালো করে দেখে, তারপর ওয়ার্ডরবের পাল্লাটা খুলতেই একদম সামনে কন্ডোমের প্যাকেটটি চোখে পড়ে। সমাদদার, শ্যামের ডাক শুনে সমাদদার ঘরে এসে ঢোকে। বলুন স্যার। কন্ডোমের প্যাকেটটা সিজ করো। ঠিক আছে স্যার। মৃতার মোবাইল ফোনটা পেয়েছো? হ্যাঁ স্যার, বডির একদম পাশেই পড়েছিল। শ্যাম আশ্চর্য হয়ে সমাদদারের দিকে তাকিয়ে থাকে মোবাইলের কথাটা শুনে। আজ সন্ধ্যের মধ্যে কল লিস্ট চাই। হয়ে যাবে স্যার। ঘরের ভেতরে ওয়ার্ডরব, একটা ড্রেসিং টেবিল আর একটা খাট রয়েছে। শ্যাম মন দিয়ে খুঁটিয়ে সবকিছু পরীক্ষা করতে থাকে। তারপর বেডরুমটা সিল করে দাও। আরো ভালোভাবে সবকিছু পরীক্ষা করার দরকার আছে। বেডরুম থেকে বেরিয়ে বাথরুমে ঢুকলো শ্যাম। চারপাশ খুঁটিয়ে দেখতে গিয়ে বেসিনের নিচে একটা ডাস্টবিন চোখে পড়ল। সমাদদার, বিনটা নিয়ে বাইরে এসো। সমাদদার ডাস্টবিনটা নিয়ে শ্যামের পেছন পেছন বারান্দায় চলে যায়। তারপর মেঝেতে একটা খবরের কাগজ পেতে ওর উপরে ডাস্টবিনটা উপর করে। হাতে একটা গ্লাভস পরে নিয়ে সমাদদার ডাস্টবিনের নোংরা ঘাঁটতে থাকে। নোংরা ঘাঁটতে ঘাঁটতে একটা ব্যবহৃত কন্ডোমও তুলে ধরে শ্যামের দিকে। শ্যাম সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। তারপর খুঁটিয়ে কন্ডোমটা দেখতে থাকে। ভেতরটা এখনো ভেজা স্যার। তাই তো দেখছি সমাদদার, গত 24 ঘন্টার মধ্যে এটা ব্যবহার করা হয়েছে। শ্যাম হাতে একটা গ্লাভস পরে নেয়। তারপর কন্ডোমটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে থাকে। খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স সমাদদার। ভেতরের ফ্লুইডটা কার এটা জানা দরকার। কন্ডোমটা সমাদদারের হাতে দিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে শ্যাম। সৌম্য তখনও মাথা নিচু করে বসে আছে। শ্যাম সৌম্যর উল্টো দিকের সোফাতে গিয়ে বসে। হ্যালো মিস্টার সেন। সৌম্য চোখ তুলে তাকায় শ্যামের দিকে। হ্যালো। শ্যাম খানিকক্ষণ তাকিয়ে থাকে সৌম্যর দিকে। তারপর, আপনি কখন দেখলেন বডিটা? দুপুর 2টো হবে তখন। কোথায় গেছিলেন? দিল্লি থেকে ফিরলাম আজ। কবে গেছিলেন? গতকাল বিকেল 5টার ফ্লাইট ছিল। আজ কলকাতায় কখন নামলেন ফ্লাইট থেকে? সকাল 9টা। এখানে তাহলে দুটোই এলেন কেন? খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ ছিল, তাই এয়ারপোর্টে নামার পরে প্রথমে সোজা অফিসে চলে যাই। তারপর সমস্ত কাজ শেষ করে দুপুর 1টা নাগাদ অফিস থেকে বেরোই। তারপর বাড়িতে এসে দেখি এই দৃশ্য। কথাগুলো বলতে বলতে সৌম্যের চোখ দুটো ছলছল করে ওঠে। আপনি কি এইরকম প্রায় বাইরে যান? হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে অফিসিয়াল ট্যুরে যেতে হয়। শ্যাম খানিকক্ষণ কিছু চিন্তা করে। তারপর, আপনার স্ত্রীর সাথে কারোর কোনো অবৈধ সম্পর্ক আছে? মুহূর্তের মধ্যেই সৌম্যর মুখটা গম্ভীর হয়ে যায়। তেমন কিছু থাকলে আপনি আমায় খুলে বলুন মিস্টার সেন। আমার স্ত্রীর সাথে কারোর কোনো সম্পর্কের কথা আমার জানা নেই। ভেবে বলুন। ভেবেই বলছি, আমার তেমন কিছু জানা নেই। দরজার পাশে রাখা এই লাগেজটা কার? আমার। এটা আমরা সিজ করছি। সে কি? ওখানে আমার অনেক দরকারি জিনিস রয়েছে। আমাদের ইনভেস্টিগেশন শেষ হলে লাগেজ সমেত আপনার সমস্ত দরকারি জিনিস আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু শ্যাম কঠোর দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। আমায় না জানিয়ে আপনি এখন কলকাতার বাইরে যাবেন না। রুক্ষভাবে কথাটা বলে শ্যাম উঠে দাঁড়ায়। সাথে সাথে সমাদদারও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর দুজনে ধীর পায়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে আসে। স্যার, আপনি কি মহিলার স্বামীকে সন্দেহ করছেন? খুনি তো যে কেউ হতে পারে সমাদদার। তা ঠিক, কিন্তু খুনের মোটিভ কি হতে পারে স্যার? চুরি ডাকাতি যে খুনের মোটিভ নয় সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। এমনও তো হতে পারে যে ডাকাতি করতে এসে বাধা পেয়ে খুন করে ফেলেছে। সেক্ষেত্রে ঘরে ধস্তাধস্তির চিহ্ন থাকতো। চেনা কেউ যদি ভয় পেয়ে খুন করে থাকে তবে খুনের সাথে সাথে ওরা পালাবে। যাওয়ার আগে ধস্তাধস্তির চিহ্নগুলোও তো মুছে দিয়ে যেতে পারে। সেই রকম ঠান্ডা মাথার খুনি হলে চিহ্ন মোছার পরে মূল্যবান জিনিসপত্রও সাথে নিয়ে যেত। ঘরের ভেতরে কিন্তু প্রচুর দামি দামি সামগ্রী রয়েছে। তার মানে বলছেন যে চুরি মোটিভ না? সম্ভবত তাই। কাজের লোকটিকে থানায় তুলে এনে জেরা করলে আরো নিশ্চিত হওয়া যাবে। লিফটে করে ওরা একতলায় নেমে আসে। ওরা নামার সাথে সাথে মর্গের ভ্যানটি স্টার্ট দিয়ে দিল।
শ্যাম সেই দিকে একবার তাকিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। মহিলার হাজব্যান্ডের যাবতীয় ডিটেল আমার চাই সমাদ্দার। ও দিল্লি যাওয়া আসার যে ফ্লাইট ডিটেল দিল সেটা মিলিয়ে দেখো। দিল্লিতে গিয়ে কোনো হোটেলে ছিল, চেক ইন চেক আউট সব ডিটেল চাই। হোটেলে ও যে রুমে ছিল সেই রুমের সামনের সিসিটিভি ফুটেজ চাই। আজ সকালে কলকাতা ফেরার পথে ঠিক কয়টায় সময় ও অফিসে ঢুকেছিল, কখন অফিস থেকে বেরিয়েছে তার একদম সঠিক তথ্য আমার চাই। ওকে স্যার, সিসিটিভি ফুটেজ ছাড়া বাকি সব তথ্য আজ সন্ধ্যের মধ্যেই পেয়ে যাবে। গুড। আরেকটা কথা, কন্ডোমের ভেতরে যে ফ্লুইডটা রয়েছে সেটা মিস্টার সেনের কিনা এবং সেই কন্ডোম মৃত মহিলার শরীরেই প্রবেশ করানো হয়েছিল কিনা তার নিখুঁত তথ্য চাই। ভদ্রমহিলার স্বামীর তাহলে মেডিকেল টেস্ট করাতে হবে। করাও। যদি রাজি না হয় এই রকম একটা সেন্সিটিভ টেস্ট, জোর করে রাজি করাও। যদি এর বিরুদ্ধে কোর্টে মুভ করে, আমরা কোর্টকে জানাবো যে কেন এই টেস্টটা এত জরুরি। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে রেজিস্টার সমেত থানায় তুলে নিয়ে আসো এখন। ঠিক আছে স্যার। শ্যাম গাড়িতে উঠতেই সিকিউরিটি গার্ডটিকে ধরে পেছনের পুলিশ ভ্যানে তোলা হলো। জানালার কাছ নামিয়ে শ্যাম একটা সিগারেট ধরালো। গোল্ডলেফ কিং সাইজ। সাধারণত শ্যাম স্মোক করে না, কিন্তু ওর পকেটে সবসময় এক প্যাকেট গোল্ড ফ্লেক থাকে। যখনই ও কোনো গভীর চিন্তার জগতে প্রবেশ করে তখনই ওর সঙ্গী সিগারেটের প্যাকেটটি হয়। সিগারেটটা ধরিয়ে আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে থাকে শ্যাম। সানগ্লাসের ভেতর থেকে এক মনে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে ও। ঢুকে পড়ে খুনের কিনারার জটিল তত্ত্বে। পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি, তবে শ্যামের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে এটি হয়তো বালিশ চাপা দিয়ে খুন। গলা টিপে হত্যা করলে মৃতদেহের জিভ বাইরে বেরিয়ে আসতো। এখানে জিভ মৃতদেহের মুখের ভেতরেই রয়েছে, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। সাধারণত বালিশ বা ওই ধরনের কিছু চাপা দিয়ে খুন করলে এরকম দেখা যায়। আর মৃতদেহের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে খুন হয়েছে 7-8 ঘন্টার মধ্যে। গতকাল খুন হওয়া বডি এটি নয়। শ্যামের গাড়ির পেছন থেকে পুলিশ ভ্যানটাও আসছে। সিকিউরিটিকে জেরা করলে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। আর বিশেষ কিছু ভাবতে চায় না শ্যাম। একদম সহজ কেস, রিপোর্টগুলো হাতে পেলেই কেসটাও সমাধান করে ফেলবে। বরং এর চেয়ে অনেক বেশি কঠিন ছিল বড়বাজার থানায় শিশু হত্যার সমাধান করা। কসবা বাইপাস কানেক্টর ধরে গাড়ি কসবা থানার সামনে এসে থামলো। শ্যাম দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো। শ্যামের গাড়ির ঠিক পেছনেই পুলিশ ভ্যানটা এসে থামলো। সেখান থেকে সিকিউরিটি গার্ডটিকে টেনে নামানো হলো। সেই দিকে একবার তাকিয়েই শ্যাম থানার ভিতরে ঢুকে গেল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকে গেলেই শ্যামের কেবিন। নিজের কেবিনের দরজায় তালা মারার অভ্যাস শ্যামের কোনো দিনই নেই, আজকেও খোলা। দরজা ঠেলে শ্যাম কেবিনের ভিতরে ঢুকে গেল। লাইট সকাল থেকেই জ্বলছে। ফ্যান চালিয়ে দিয়ে চেয়ারে গিয়ে বসলো শ্যাম। আর ঠিক পেছন পেছন সমাদদার সিকিউরিটি গার্ডটিকে নিয়ে শ্যামের কেবিনে এসে ঢুকলো। সিকিউরিটিকে দেখে শ্যাম সানগ্লাসটা খুলে টেবিলের উপরে রাখলো। তারপর চোখের ইশারা করতেই সিকিউরিটির ছেলেটি চেয়ারে গিয়ে বসলো। পাশের চেয়ারটিতে সমাদদার বসলো। ছেলেটির বয়স 27-28 হবে। গ্রাম্য সাধারণ চেহারা, কিন্তু চোখ দুটি খুব চঞ্চল। শ্যামের কেবিনে ঢোকার সাথে সাথেই কেবিনের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। রেজিস্টার খাতাটি দিন। ছেলেটি একটি রেজিস্টার খাতা শ্যামের দিকে এগিয়ে দেয়। শ্যাম পাতা উল্টাতে থাকে। খানিকক্ষণের মধ্যেই শ্যামের মুখটা কঠোর হয়ে ওঠে। জানুয়ারির পরে আর রেজিস্টার মেনটেন হয়নি কেন? ছেলেটি চুপ করে থাকে। কি জিজ্ঞাসা করছি আপনাকে, জানুয়ারির পরে আর রেজিস্টার মেনটেন করা হয়নি কেন? আগে কাজে গাফিলতি। কাজে গাফিলতি না ইচ্ছাকৃত? আগে গাফিলতি। এই ফ্ল্যাট বাড়িতে সবার সাথে সবার ঝামেলা। কেউ আর রেজিস্টার দেখতে চাইতো না, তাই আমিও আর লিখতাম না। সিকিউরিটি রুমের চাবি দাও। ছেলেটি পকেট থেকে একটা চাবির রিং বার করে। শ্যাম চাবির রিংটি সমাদদারের দিকে এগিয়ে দেয়। সিকিউরিটি রুম আমরা সিল করলাম, আপনাদের ফ্ল্যাটের সেক্রেটারিকে জানিয়ে দেওয়া হবে। কথাটা শুনেই ছেলেটি একবার চোখ তুলে তাকালো শ্যামের দিকে, তারপর মাথাটা নাড়িয়ে সম্মতি দিল। আপনার ডিউটি কতক্ষণ? সকাল 10টা থেকে রাত্রি 10টা। আর রাত্রি 10টার পরে? কেউ থাকে না স্যার। কেন? এখানে ফ্ল্যাটে ফ্ল্যাটে খুব ঝামেলা স্যার। কেউ ঠিক মতো পয়সা দিতে চায় না। আগে রাতেও সিকিউরিটি থাকতো, এখন সব বন্ধ। তুমি আজ ফ্ল্যাটে কখন এসেছো? 10:30 নাগাদ এসেছি। আসার পরে অচেনা কেউ ফ্ল্যাটে ঢুকেছে? না স্যার। মিস্টার সেন আজ কখন এসেছেন ফ্ল্যাটে? 2-2:30 নাগাদ। আর কাল কখন বেরিয়েছেন? এইরকমই, গতকাল 2-2:30 নাগাদ উনি বেরিয়েছিলেন। উনি বেরোনোর পরে ওনার ফ্ল্যাটে আর কেউ এসেছিলেন? না স্যার।
মিস্টার সেন বেরোনোর পরে বাইরের লোক কে কে এসেছে এই ফ্ল্যাটে? 3 তলার ফ্ল্যাটে একজন এসেছিলেন কখন? 4:30-5টা নাগাদ। উনি গেলেন কখন? সিকিউরিটির ছেলেটি খানিকক্ষণ কিছু একটা ভাবে, তারপর মনে করতে পারছি না স্যার, উনি কখন বেরিয়েছেন। শ্যাম খানিকক্ষণ কঠিন মুখে ছেলেটির দিকে তাকিয়ে থাকে, তারপর তোমাকে আমরা হেফাজতে নিলাম। আমি খুন করিনি স্যার, আমাকে কেন হেফাজতে নেবেন? শ্যাম কোনো উত্তর দেয় না। সমন্তর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর সিকিউরিটি ছেলেটির কলার ধরে ওকে টেনে তোলে। ছেলেটি চিৎকার করতে থাকে আর বলে, স্যার আমি খুন করিনি, আমি খুন করিনি। শ্যাম উঠে দাঁড়ায়, তারপর ছেলেটির চুলের মুঠি ধরে হিসিয়ে গলায় বলে ওঠে, ফ্ল্যাটের নিরাপত্তার দায়িত্বে ছিলে তুমি, কিন্তু নিজের দায়িত্ব ঠিক মতন তুমি পালন করনি। তুমি যদি সজাগ থাকতে তাহলে হয়তো এই খুনটা হতো না। কথাটা বলেই শ্যাম ঘর ছেড়ে বেরিয়ে যায়। সমদ্দর টানতে টানতে ছেলেটিকে চালান ঘরের দিকে নিয়ে যায়। শ্যাম দোতলার করিডোরের দিকে হাঁটা লাগায়। ধীর পায়ে করিডোরে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। নিচ দিয়ে অসংখ্য গাড়ি বাইপাসের দিকে ছুটে চলেছে। সিগারেট খেতে খেতে এক মনে কেসটা নিয়ে ভাবতে থাকে শ্যাম। ঠিক তখনই সুজিত সমদ্দার পেছনে এসে দাঁড়ায়। একটা কথা ছিল স্যার, কি? কাজের মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়েছে। সে কি? ওকে তুলে আনতে সাব ইন্সপেক্টর অসিত মালকে পাঠিয়েছিলাম, ও ফিরে এসেছে। কি বললো অসিত মাল? মেয়েটা কাকুলিয়া বস্তিতে থাকতো স্যার, দরজায় তালা মারা। খোঁজ নিয়ে জানা গেছে সকালে কাজে বেরিয়েছিল, কিন্তু খুব দ্রুত কাজ থেকে ফিরে আসি, তারপর আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। বেরোনোর সময় কাঁধে একটা ব্যাগ ছিল। একজনকে বলে গেছে যে নবদ্বীপ যাচ্ছে ওর মাসির বাড়ি। ওর মাসি নাকি গুরুতর অসুস্থ, হঠাৎ ফোন এসেছে, তাই তাড়াহুড়ো করে ওকে যেতে হয়েছে। বয়স কত মেয়েটির? 27-28 হবে, স্বামী পরিতপ্তা। শ্যাম সিগারেটে একটা গভীর টান দেয়। সৌম্য বলছে কিছু চুরি যায়নি, অথচ কাজের মেয়েটি আর সকাল থেকেই গায়েব। পুরো বিষয়টা এবার গোলমেলে ঠেকছে। যতটা সহজ মনে হচ্ছিল কেসটা, ততটা সহজ নয়। সমাদ্দার, বলুন স্যার। মোবাইলটা কি ফরেন্সিকে পাঠানো হয়েছে? এই এখনই পাঠাবো স্যার। তার আগে মোবাইলটা নিয়ে একবার আমার কেবিনে আসুন। ঠিক আছে স্যার। সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু আমার কল ডিটেল চাই। হ্যাঁ স্যার, ওটা পেয়ে যাবেন। ফটোগ্রাফার যে ডেড বডির ছবি তুলেছে সেগুলো পেন ড্রাইভে ভরে দিয়েছে? হ্যাঁ স্যার, অনেকক্ষণ। গুড। মোবাইলের সাথে সেই পেন ড্রাইভটাও নিয়ে আসুন। ওকে স্যার। শ্যাম ওর কেবিনে ঢুকে কম্পিউটার অন করে দেয়। পেছন পেছন সমাদ্দারও মোবাইলটা নিয়ে ঘরে এসে ঢোকে। শ্যাম হাতে একটা গ্লাভস পরে নেয়, তারপর প্লাস্টিকের সিল করা প্যাকেট থেকে মোবাইলটা বার করে, তারপর পাশের বোতামটা টিপে মোবাইলটা অন করে। মোবাইলটা ঠিক বডির কোথায় পড়েছিল? একদম পাশেই, অন করা অবস্থায়। মোবাইলটা অন হওয়ার পরে শ্যাম নিজের বুড়ো আঙুলটা দিয়ে মোবাইলটা সোয়াইপ করলো। সাথে সাথে মোবাইলের হোম পেজ খুলে গেল। শ্যাম গ্যালারি ঘেটে শর্মিষ্ঠার কতগুলো ঘরোয়া ছবি বার করলো। খুব মন দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। ইতিমধ্যেই সমাদ্দার কম্পিউটারে পেন ড্রাইভ ফিট করে দিয়েছে। শ্যাম মোবাইল থেকে চোখ সরিয়ে পেন ড্রাইভের ছবিগুলো দেখতে লাগলো। ছবিগুলো জুম করে মহিলার হাতের আঙুল, হাতের কবজি আর গলার কাজটা খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো। খানিক পরে সমাদ্দার বলে উঠল, কিছু পেলেন স্যার? মৃতদেহের ডান হাতের আঙুল থেকে 2টি সোনার আংটি এবং একটি হীরের আংটি খোয়া গেছে। হাতের 4টি সোনার বালা এবং গলায় একটা সোনার চেনও খোয়া গেছে। কি করে বুঝলেন? শ্যাম কম্পিউটারে মৃতদেহের আঙুলের ছবিটি জুম করে সমাদ্দারকে ডাকল। এই দেখুন, হাতের আঙুলে আংটি পরার ছাপ একদম স্পষ্ট। যারা সব সময় আংটি পরে থাকেন তাদের হাতে এই সাদা দাগটি থাকবেই। ভালো করে দেখুন, অনামিকা থেকে শুরু করে পরপর 3টে আঙুলে এই ছাপটা আছে। সমাদ্দার কম্পিউটারের স্ক্রিনে ঝুঁকে পড়ে ভালোভাবে ছবিটা দেখে, তারপর বলে, একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু কয়টি সোনার আংটি আর কয়টি হীরের আংটি সেটা আপনি এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন? মোবাইলের এই ছবিগুলো দেখো। শ্যাম মোবাইলটা সমাদ্দারের দিকে এগিয়ে দেয়। ভালো করে ছবিগুলো দেখো শ্যাম। ঘরোয়া সমস্ত ছবিতে 2টি সোনার আংটি, একটি হীরের আংটি, 4টি বালা আর একটি চেন রয়েছে, কিন্তু মৃতদেহের ছবি দেখো, গায়ে কোনো সোনার গয়না নেই। তাহলে কি কাজের মেয়েটাই খুন করে চুরি করে পালালো? সেই সিদ্ধান্তে এলে ব্যাপারটার সরলীকরণ হয়ে যাবে, তবে কাজের মেয়েটা কিছু না কিছু জানে। সমাদ্দার মোবাইলটা ফেরত দেয় শ্যামকে। একটা জিনিস লক্ষ্য করেছো সমাদ্দার? কি স্যার? মোবাইলটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। সেটাই দেখলাম স্যার। কল ডিটেল পেয়ে তারপর মোবাইলটিকে ফরেন্সিকে পাঠাবে। মোবাইলের পাসওয়ার্ড আর প্যাটার্ন সংক্রান্ত যাবতীয় ডিটেল আমার চাই। আপাতত এটি আমার ডয়ারে রইল। ঠিক আছে স্যার।
রাত্রি 8:30-এর সময় সমাদ্দার স্যামের চেম্বারে এসে ঢুকলো। সন্ধ্যে 6টার সময় আপনার আসার কথা ছিল। কল ডিটেলস সন্ধ্যে 6টার আগেই পেয়ে গেছি স্যার। পোস্টমর্টমের রিপোর্টের অপেক্ষা করছিলাম। দুটো রিপোর্ট একসাথে পেলে আপনার সুবিধা হবে কাজে। শ্যাম কোনো উত্তর দেয় না, শুধু নিজের হাতটা বাড়িয়ে দেয়। সমাদ্দার দুটো মুখ বন্ধ খাম এগিয়ে দেয় শ্যামের দিকে। শ্যাম প্রথমে পোস্টমর্টেম রিপোর্ট খুলে পড়তে থাকে। সমাদ্দার উল্টো দিকের চেয়ারে গিয়ে বসে। পুরো রিপোর্টটা এক মনে পড়ার পরে শ্যাম সমাদ্দারের দিকে তাকায়। শ্বাসরোধ করে খুন। আজ সকাল 10টা থেকে 11টার মধ্যে ওনাকে করা হয়েছে। পেটে অ্যালকোহল পাওয়া গেছে। খুন হওয়ার ঘন্টাখানেক আগে ওনার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। সেক্সুয়াল অর্গানে কোনো ইনজুরি নেই, তাই সম্মতিক্রমে ইন্টারকোর্স হয়েছে বলে ধরা হচ্ছে। আমরা আশেপাশে লোকজনের কাছ থেকে যা ফিডব্যাক পেয়েছি তাতে তো খুন হওয়া মহিলা অত্যন্ত ঘরোয়া প্রকৃতির মহিলা ছিলেন। উনি অ্যালকোহল খেতেন বা অন্য পুরুষের সাথে ঘোরাফেরা করতেন, এইরকম কোনো রিপোর্ট কিন্তু নেই স্যার। এই রিপোর্টে তো অনেক কিছুই থাকে না সমাদ্দার। পোস্টমর্টেম রিপোর্টটা বন্ধ করে এবার মোবাইল কল ডিটেলটা খুলে বসে সমাদ্দার। খুব মন দিয়ে রিপোর্টটা দেখতে থাকে শ্যাম। তারপর পেন দিয়ে নম্বরগুলোতে গোল গোল দাগ দিতে থাকে। একটা বিশেষ নম্বরে গত 30 দিনে রোজ দুপুরে ফোন গেছে। কলের সংখ্যা অগন্তি। খুন হওয়ার আগের দিন বেশ কয়েকবার ফোন গেছে। যেদিন খুন হয়েছে সেই দিন কোনো ফোন যায়নি। শ্যাম আবার হাতে গ্লাভস পরে নেয়। তারপর ডয়ার থেকে শর্মিষ্ঠার মোবাইলটা বার করে। এরপর কল ডিটেল থেকে সেই ফোন নাম্বারটা বার করে। শর্মিষ্ঠার মোবাইল থেকে সেটি ডায়াল করে। সাথে সাথে স্ক্রিনে ফুটে ওঠে মিমি। রিং হওয়ার আগে নম্বরটা কেটে দেয় শ্যাম। এটা তো কোনো মেন নম্বর স্যার। তাই তো দেখছি, এয়ারটেল সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ স্যার। এই নাম্বার কার নামে রয়েছে তার নাম ঠিকানা এখনই চাই আমার। ঠিক আছে স্যার, আমাকে আধ ঘন্টা সময় দিন। আমি থ্রুলাল বাজার এয়ারটেলে কথা বলছি। শ্যাম মাথা নাড়ায়। তাই দেখে সমাদ্দার ঘর ছেড়ে বাইরে চলে যায়। শ্যামের মাথায় নানান সম্ভাবনা কিলবিল করতে থাকে। গা থেকে সোনার গয়না গায়েব হওয়া, কাজের লোকের পালানো। তাই যদি হয় তবে কাজের মেয়েটি খুন করলো। আবার বিপরীত যুক্তিও রয়েছে। সাধারণত আটপৌরি মহিলার পেটে অ্যালকোহল পাওয়া, খুন হওয়ার আগে মৃতার কারো সাথে যৌন সঙ্গম করা, অথচ ওনার স্বামী তখন ফ্ল্যাটে ছিলেন না। তাহলে এই সিদ্ধান্ত পৌঁছানো যায় যে মিতা কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। সেই প্রেমিকই মিতাকে খুন করে গয়না নিয়ে পালিয়েছে। কিন্তু এর বিপরীত যুক্তি আছে। যদি প্রেমিক খুন করে থাকে তাহলে তার কারণ কি? শুধুমাত্র কয়েকটা গয়নার লোভে এরকম অবৈধ সম্পর্কের প্রেমিক কি খুনটা করবে? এটা ঠিক বিশ্বাস হয় না। যদি গয়নার লোভে প্রেমিক খুন করে থাকে তবে বুঝতে হবে সেই প্রেমিক খুব নিচু শ্রেণীতে বিলং করে, যেমন মিস্ত্রি, লেবার, ড্রাইভার, সিকিউরিটি গার্ড এইসব। আসবো স্যার। এসো সমাদ্দার। সমাদ্দার কেবিনে ঢুকে উল্টো দিকের চেয়ারটায় গিয়ে বসলো। নম্বরটা ভিকি সিং বলে একজনের নামে রয়েছে, ভবানীপুরের ঠিকানা। ওকে, ভিকি সিং ওরফে মিমি। ওনার স্বামীও যাবতীয় ডিটেলস পাওয়া গেছে স্যার। বলুন। ফাইল ডিটেল উনি যা দিয়েছেন একদম ঠিক। হোটেল চেক ইন, চেক আউট রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। রাত 8টায় চেক ইন, ভোর 6টায় চেক আউট। মাত্র এই কটা ঘন্টার জন্য উনি কি কাজে দিল্লিতে গেছিলেন? ওনার অফিসের সূত্রে যেটা জানতে পারা গেছে সেটা হলো দিল্লির এক বড় কাস্টমারের থেকে উনি পেমেন্ট আদায় করতে গিয়েছিলেন। 3 দিন হাতে সময় নিয়ে গিয়েছিলেন, কিন্তু যেই দিন উনি দিল্লি পৌঁছান সেই দিন রাতেই সেই কাস্টমার হোটেলে এসে পেমেন্ট দিয়ে গেছেন। ওনার ঘরের সামনে সিসিটিভি ফুটেজ 2-3 দিনের হাতে এসে পৌঁছাবে। উনার ফ্লাইট কলকাতায় কখন ল্যান্ড করেছে? সকাল 9টার সময়। অফিসে কখন ঢোকেন? নিউ টাউনে ওনার অফিস। 9:30টার সময় সেই দিন উনি অফিসে ঢোকেন এবং দুপুর 1টার সময় উনি অফিস থেকে বেরোন। বায়োমেট্রিক রেকর্ড তাই বলছে। স্যাম উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে করিডোরে এক মনে পায়চারি করতে লাগলো। খানিকক্ষণ পরে সমাদ্দার এসে উপস্থিত হলো। সমাদ্দার, মোবাইল কল লিস্টের ছেলেটিকে তুলে নিয়ে এসো এখনই। ওকে স্যার। সমাদ্দার বেরিয়ে গেল। শ্যাম একটা সিগারেট ধরিয়ে এক মনে রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই নিচে নেমে এলো। গাড়ির ড্রাইভার নিচে একটা চেয়ারে বসে আরো 2-3 জন ড্রাইভারের সাথে গল্প করছে। স্যাম ওকে ইশারা করতেই ও উঠে এলো। ওদের গাড়িটা থানার একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছে। স্যাম সোজা হেঁটে গাড়ির পেছনের সিটে গিয়ে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। গ্রিনল্যান্ড। জানি স্যার। ড্রাইভারটি হাসলো। শ্যাম নিজেও হাসলো একটু। কি করে জানলি তুই? এতদিন আপনার ডিউটি করেছি, এটা জানবো না যে কখন কোথায় আপনার যেতে ইচ্ছে করে? শ্যাম হাসলো। যদিও ওর মাথায় এখন খুনের কেসটি ছাড়া আর কিছুই ঘুরছে না।
সাধারণ খুনের কেসগুলোর সমাধান করতে সাধারণত 4-5 দিন লাগে শ্যামের, কিন্তু এটা একটু জটিল মনে হয়েছে। খুনের কোনো মোটিভ এখনো সেভাবে পাওয়া যাচ্ছে না। কয়েকটা আংটি আর সোনার চেনের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে না। স্বামীর অনুপস্থিতিতে একজন সাধারণ গৃহবধূর পেটে অ্যালকোহল পাওয়া এবং হত্যার আগে যৌন সঙ্গম পরিষ্কার অন্যদিকে ইঙ্গিত করছে। মিনিট 15-র মধ্যে গ্রিনল্যান্ডের সামনে এসে থামলো গাড়ি। গাড়ি থেকে নেমে দাঁড়ালো শ্যাম। ড্রাইভারকেও ইশারা করলো ওর সাথে আসার জন্যে। ইশারা পেয়ে ড্রাইভারটিও নেমে এলো। লিফটে করে 4 তলায় উঠে এসে বেল টিপতেই সৌম্য এসে দরজা খুলে দিল। আপনার বেডরুমটা আমি একটু তল্লাশি করব। সৌম্য খানিকক্ষণ শ্যামের দিকে তাকিয়ে রইল, তারপর বাইরে দাঁড়ানোর ইঙ্গিত করে ভেতরে ঢুকে গেল। কিন্তু শ্যাম কয়েক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে ঈশ্বরটান ভিতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই অ্যালকোহলের বাজে গন্ধ শ্যামের নাকে এসে ধাক্কা মারল। সোফার দিকে তাকাতেই চোখে পড়ল সৌম্য সেন্টার টেবিল থেকে একটা মদের বোতল আর গ্লাস সরাচ্ছে। শ্যামের সাথে যোগাযোগী হতেই সৌম্য চমকে উঠল। সৌম্যের হাতে একটা 1 লিটারের মদের বোতল। বোতলের তলায় আর সামান্যই মদ পড়ে রয়েছে। আপনার বাড়িতে কি সবসময় মদের বোতল মজুদ থাকে মিস্টার সেন? সৌম্য আমতা আমতা করে ওঠে। হ্যাঁ থাকে। আপনার স্ত্রী মদ্যপান করতেন? না। শ্যাম আর বিশেষ কথা বাড়ায় না। ড্রয়িং রুমের চারপাশটা একবার চোখ বুলিয়ে বেডরুমের সামনে গিয়ে দাঁড়ায়। বেডরুমটা গালা দিয়ে সিল করা আছে। গালার উপরে সমাদদারের সই সমেত থানার কাগজ ঝুলছে। শ্যাম নির্দেশ দিতে এই গালা ভেঙে ফেললো ড্রাইভার। তারপর শ্যামের হাত থেকে বেডরুমের চাবিটা নিয়ে ড্রাইভার দরজাটা খুলে ফেলে। এরপর দুজনে ঘরের ভিতরে গিয়ে ঢুকে। শ্যাম বেডরুমের ছিটকিনিটা তুলে দেয়। শ্যাম প্রথমে বিছানার উপরে উঠে বসে, মন দিয়ে বিছানার চাদরটা পরীক্ষা করতে থাকে। তারপর চাদরটা তুলে ফেলে তোষক ম্যাট্রেস সব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। এরপর তোষক ম্যাট্রেস সব তুলে ফেলে খাটের বাক্সের ডালাটা তুলে ধরে। ডালাটার ঠিক নিচেই যা যা আছে সব বার কর। ঠিক আছে স্যার। ড্রাইভার ডালার ঠিক নিচে হাত দিতেই সেই নীল রঙের গাউনটা বেরিয়ে এলো। তারপরেই একটা জিন্স আর একটা স্লিভলেস টপ বেরিয়ে এলো। আর বার করিস না। শ্যাম গাউনটা নিয়ে নিজের নাকের সামনে ধরলো। মহিলাদের কসমেটিক্স মিশ্রিত গন্ধ নাকে এলো। এরপর শ্যাম গাউনটি বিভিন্ন অংশ নাকের সামনে ধরতে লাগলো। গাউনটির বুকের কাছে হালকা একটা জেন্টস পারফিউমের গন্ধ পাওয়া গেল। এরপর ড্রেসিং টেবিলের পাল্লা খুলে শ্যাম একটা লেডিস পারফিউম ছাড়া আর কোনো পারফিউম চোখে পড়লো না। আর ঠিক তখনই শ্যামের মোবাইলটা বেজে উঠলো। স্যার সমাদর বলছি। বলো। বিকি সিং নামের ছেলেটাকে থানায় তুলে এনেছি। ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। আর হ্যাঁ, আমি মৃতার বেডরুমে রয়েছি। কাউকে পাঠাও এখনই দরজা সিল করার জন্য। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি। শ্যাম আর ড্রাইভার দরজা খুলে বেডরুম থেকে বেরিয়ে আসে। সৌম্য তখন সোফায় বসে ঢুলছে। ওদেরকে দেখেই চমকে উঠে সোজা হয়ে বসে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে মিস্টার সেন। হ্যাঁ বলুন। আপনার স্ত্রী শাড়ি ছাড়া আর কি ধরনের পোশাক পরতেন? ও তো গ্রাম্য মহিলা, শাড়ি ছাড়া অন্য কিছুই ও পরতো না। এমনকি জীবনে কোনোদিন সালোয়ার কামিজ বা নাইটি পর্যন্ত পরেনি। ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি। একটু পরে থানা থেকে লোক এসে দরজাটা সিল করে দিয়ে যাবে। ঠিক আছে স্যার। শ্যাম বেরিয়ে আসে গ্রিনল্যান্ড অ্যাপার্টমেন্ট থেকে। খানিকক্ষণের মধ্যে ওরা থানায় গিয়ে পৌঁছায়। থানায় পৌঁছাতেই সমাদদার এগিয়ে আসে। কিছু এভিডেন্স পেলেন স্যার? কেবিনে এসো। শ্যামের পেছন পেছন সমাদদার কেবিনে গিয়ে ঢোকে। প্লাস্টিকের একটা প্যাকেট থেকে নীল গাউনটা বার করে শ্যাম। তারপর সেটা সমাদদারের দিকে এগিয়ে দেয়। গাউনটা নাকের কাছে ধরো, দেখবে হালকা একটা পারফিউমের গন্ধ পাবে। গাউনটা নাকের কাছে ধরে সমাদদার। গাউনটির বিভিন্ন অংশ নিচের নাকে ঘষতে থাকে। একটা হালকা পারফিউমের গন্ধ পাচ্ছি স্যার। বলো। জেন্টস পারফিউমের গন্ধ। হ্যাঁ স্যার। কারো ড্রেস এইরকম অতি হালকা এবং ছাপ পারফিউমের গন্ধ তখনই পাওয়া যায় যখন তাকে কেউ জড়িয়ে ধরে। তাকে যে জড়িয়ে ধরলো সে যে পারফিউমটা গায়ে মেখেছে সেই গন্ধটা তখন ড্রেসে লেগে যায়। তুমি যে গন্ধটা পাচ্ছ সেটা সেই গন্ধ। সমাদদার বিস্মিত মুখে শ্যামের দিকে তাকিয়ে থাকে। যতই ও শ্যামের বিশ্লেষণ দেখছে ততই ও মুগ্ধ হচ্ছে। তার মানে একটা স্টোরি আমাদের সামনে ক্লিয়ার। কি স্টোরি স্যার? ভদ্র মহিলা ওনার স্বামী এবং সমাজের কাছে একজন অতি ভদ্র এবং ঘরোয়া প্রকৃতির মহিলা সেজে থাকতেন। বাস্তবে উনি তা ছিলেন না। বাস্তবে উনি নিজের জীবনটাকে খুব খোলামেলাভাবে উপভোগ করতেন। গাউনটিতে যে হালকা কসমেটিক্সের গন্ধ লেগে আছে তার থেকে বোঝা যাচ্ছে গাউনটি হয়তো উনি গতকাল দুপুরেই পরেছিলেন। কল রেকর্ড অনুযায়ী তারপরে উনি ভিকি সিংকে ফোন করে ডাকেন। ভিকি সিং ঘরে ঢুকে মহিলাকে জড়িয়ে ধরে। এরপর দুজন মিলে মদ্যপান করে।
কিন্তু স্যার সিকিউরিটির বয়ান অনুযায়ী মিস্টার সেন চলে যাওয়ার পরে ওনার ফ্ল্যাটে কেউ আসেনি। অন্য ফ্ল্যাটে তো এসেছো। হ্যাঁ, সেই বয়ান দিয়েছি। অন্য ফ্ল্যাটে যাওয়ার নাম করে যদি ভিকি সিং মিতার ফ্ল্যাটে আসে, সেটা সিকিউরিটির পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক বলেছেন স্যার। এছাড়া সিকিউরিটি ঢুকতে দেখলেও কাউকে বেরোতে দেখেনি। তার মানে ভিকি সিং রাতভর ফ্ল্যাটেই ছিল। সকালে ওরা সেক্স করে, এরপর ভিকি সিং খুনটা করে ফ্ল্যাট ছেড়ে পালায়, এবং সেটা 10:30টায় সিসিটিভি আসার আগেই। ব্যাপারটা এতটাও সরল নয় সমাদার, কারণ মিতার পরনে তাঁতের শাড়ি ছিল। আমার যতদূর অনুমান, ভিকি বাড়িতে থাকতে ও তাঁতের শাড়িটা পরেনি। প্রেমিকের সামনে ও আধুনিক সাজগোজেই থাকবে, এটাই স্বাভাবিক। ভিকি বেরিয়ে যাওয়ার পরে ও শাড়িটা পরেছে। তার মানে বলতে চাইছেন যে ভিকি সিং বেরিয়ে যাওয়ার পরে খুনটা হয়েছে? হয়তো বা না। সমাদ্দার চুপ করে বসে ভাবতে থাকে। শ্যাম একটা সিগারেট ধরায়, তারপর ভিকি সিংকে নিয়ে আসো। মাথা ছাকিয়ে চিন্তিত মনে বেরিয়ে যাওয়া সমাদ্দার। কেবিনটা সিগারেটের ধোঁয়ায় ভরে ওঠে। খানিকক্ষণের মধ্যেই ভিকি সিংকে নিয়ে সমাদ্দার এসে উপস্থিত হয়। 30-31 বছর বয়সের তরতাজা যুবক, ফুল স্লিভ জামা কোণে পর্যন্ত গোটানো, বুকের দুটো বোতাম খোলা, সেখান দিয়ে লোমশ বুক উকি মারছে। কায়দা করে কাটা ঝাঁকড়া চুল মনে করিয়ে দিচ্ছে যে ছেলেটি অন্তত শৌখিন প্রকৃতির এবং পকেটে পয়সাও যথেষ্ট রয়েছে। ছেলেটি কেবিনে এসে ঢুকতেই সিগারেটের ধোঁয়াকে ছাপিয়ে ভরপুর করে পারফিউমের গন্ধ ছাপিয়ে গেল। শ্যাম এক মনে চোখ বন্ধ করে পারফিউমের গন্ধটা মেলানোর চেষ্টা করলো। সমাদ্দার আর ভিকি সিং দুজনেই শ্যামের চোখ খোলার অপেক্ষাতে দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পরে শ্যাম চোখ খুলে দুজনকেই বসতে নির্দেশ দিল। শ্যাম কঠিন মুখে খানিকক্ষণ ভিকি সিং এর দিকে তাকিয়ে রইল। ভিকি সিং মাথা নিচু করে চুপচাপ বসে রইল। বেশ খানিকক্ষণ এভাবেই কেটে গেল। অবশেষে শ্যাম প্রথম মুখ খুলল। শর্মিষ্ঠা দেবীকে কতদিন চেনেন আপনি? ছেলেটি চুপ করে বসে থাকে। দেখুন, ভালো মুখে আপনাকে জিজ্ঞাসা করছি, সব রকম সহযোগিতা করুন, না হলে আপনাকে অ্যারেস্ট করে আমরা আপনাকে জেরা করব। সেই অভিজ্ঞতা কিন্তু আপনার ভালো হবে না। না, আমি সব রকম সহযোগিতা করব আপনাকে। গুড। আপনি জানলেন কিভাবে যে শর্মিষ্ঠা দেবী খুন হয়েছে? ওই বাড়ির 3 তলায় আমার বন্ধু সাগর থাকে, ওই আমাকে ফোন করে খবরটা দেয়। শর্মিষ্ঠা দেবীর সাথে আপনার আলাপ কিভাবে হয়েছিল? সাগরের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমি এবং শর্মিষ্ঠা দুজনেই আমন্ত্রিত ছিলাম, ওখানেই আমাদের আলাপ। শ্যাম চুপ করে খানিকক্ষণ কিছু একটা ভাবে, তারপর সাগর ফোন করে কি বলেছিল আপনাকে? বলল শর্মিষ্ঠা খুন হয়েছে, আমি যেন কলকাতা ছেড়ে পালাই। কেন পালিয়ে যেতে বললো কেন? ও জানতো আমাদের সম্পর্কের কথা। বেসিক্যালি আমি ওর ফ্ল্যাটে যাব বলেই সবসময় গ্রিনল্যান্ডে ঢুকতাম। কিন্তু ও পালিয়ে যেতে বললো কেন আপনাকে? ও বলল পুলিশ শর্মিষ্ঠার কল লিস্ট দেখলেই আমি ধরা পড়ে যাব, তাই যেন আমি পালাই। খুন কি আপনি করেছেন? না, আমি কেন খুন করতে যাব ওকে, আমি তো ওকে ভালোবাসতাম। তাহলে সাগর আপনাকে পালাতে বললো কেন? ও বলল যেহেতু আগের রাতে আমি ওখানে গেছিলাম, তাই পুলিশ আমাকেই সন্দেহ করে অ্যারেস্ট করবে, তাই আমি যেন পালাই। আসলে ও আমার বহু পুরনো বন্ধু, সবসময় আমার ভালো চায়। আপনি কখন গেছিলেন ওই বাড়িতে? 4:30 নাগাদ। বেরিয়েছেন কখন? রাত 11টা 11:30 হবে। আপনাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কতবার? 2 বার। কখন? যাওয়ার সাথে সাথে একবার, আরেকবার ফেরার আগে। মানে বিকাল 5টা নাগাদ এবং রাত্রি 10:30 11টা নাগাদ? হ্যাঁ, একদম তাই। শ্যাম এবার প্লাস্টিকের প্যাকেট থেকে নীল গাউনটা বার করে ভিকির সামনে রাখে। দেখুন তো এটা চিনতে পারেন কিনা। গাউনটার দিকে এক ঝলক তাকিয়েই ভিকি মাথা নাড়ায়। কাল শর্মিষ্ঠা এই গাউনটাই পরেছিল। আপনি যখন ফেরেন তখনও কি এই গাউনটা পরেছিলেন? হ্যাঁ, ফেরার সময় এই গাউনটা শর্মিষ্ঠার পরনে ছিল। শ্যাম মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর আমরা আপাতত আপনাকে গ্রেফতার করছি না, কিন্তু তদন্তে আপনাকে সব রকম সহযোগিতা করতে হবে। আমি খুন করিনি স্যার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আর আমি সব রকম সহযোগিতা আপনাকে করব। কাল সকালে সমাদার আপনার বাড়িতে যাবেন, তারপর আপনাকে ওর সাথে এক জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে আপনি আমাদের সব রকম সহযোগিতা করবেন। নিশ্চয়ই। আসুন এবার। ভিকি সিং চুপচাপ উঠে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। সমাদার, বলুন স্যার। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন। কাল সকালেই ভিকি সিং এর মেডিকেল টেস্ট করান। কন্ডমের ভেতরের ফ্লুইডটা কার, এবার সেটা জানার সময় হয়েছে। আর হ্যাঁ, অসিত মালকে পাঠিয়ে কাল সকালেই সৌম্য সেনকে থানায় তুলে আনুন। আমি থাকবো না, আপনি ওকে হালকা কিছু জেরা করবেন, আর তারপরেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চুপচাপ মেডিকেল টেস্ট করিয়ে নেবেন। কাল বিকালের মধ্যে আমার দুজনেরই রিপোর্ট চাই। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, মিস্টার সেনের যে লাগেজটা আমরা সিজ করলাম সেটা একবার নিয়ে এসো, সেটা দেখবো একবার।
এক্ষুনি আনছি স্যার। সমাদ্দার বেরিয়ে যায়। খানিকক্ষণের মধ্যেই লাগেজ নিয়ে ফিরে আসে। এরপর কেবিনের এক পাশে লাগেজটা খুলে সমাদ্দার জামা কাপড়, সেভিং শেড, তোয়ালে, তারপরে বেরিয়ে আসে একটা খয়েরি রঙের ডায়েরি। শ্যাম উঠে গিয়ে সমাদ্দারের হাত থেকে ডায়েরিটা নেয়। আর তো তেমন কিছু পাওয়া গেল না স্যার। লাগেজ থেকে নিশ্চয়ই ছুরি, বন্দুক এসব পাওয়া যাবে না? তা ঠিক। পরদিন সকাল 8টার সময় সমাদ্দারকে ফোন করলো শ্যাম। 2-3বার রিং হওয়ার পরেই অপর প্রান্ত থেকে সমাদ্দার ফোনটা রিসিভ করলো। হ্যাঁ স্যার, বলুন। সৌম্য সেনকে কখন তুলতে যাচ্ছেন? ওনাকে ফোন করে বাড়িতে থাকতে বলেছি। সকাল 9টা নাগাদ অসিত যাবেই ওকে তুলতে। ডাক্তারের কাছে সকাল 10টার সময় করা হয়েছে, আর ভিকি সিং এর সময় করা হয়েছে সকাল 11:30টার সময়। ভেরি গুড, বিকেলের মধ্যে আমার রিপোর্ট চাই। পেয়ে যাবেন স্যার। আর হ্যাঁ, ভিকি আর সৌম্য সেনের মেডিকেল টেস্টের পরে ওদের থানায় এনে বসিয়ে রাখবেন। সৌম্য সেনকে আজ অ্যারেস্ট করা হতে পারে। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেছে কি? এই মুহূর্তে কয়েকটা বিষয় ওর বিরুদ্ধে যাচ্ছে সমাদার। আমি এখন ফাইনাল এভিডেন্স সংগ্রহে বেরোচ্ছি। দুপুরে আবার কথা হবে। ওকে স্যার। ফোন রাখতেই শ্যামের বাড়ির বাইরে গাড়ির হর্ন বেজে উঠল। অনন্তকে কালকেই বলে রেখেছিল আজ সকাল 8টার মধ্যে বাড়িতে আসার জন্য। আজও সৌম্যর অফিসে যাবে। বারান্দায় বেরিয়ে অনন্তকে একবার হাত দেখায় শ্যাম, তারপর দ্রুত তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য নিউ টাউনের একটি বিখ্যাত শপিং মল। এই শপিং মল বিল্ডিং এর টপ ফ্লোরে সৌম্যর অফিস। সকাল 9:30টার মধ্যে ওখানে পৌঁছিয়ে সেই সময়কার অফিসের পরিস্থিতিটা বুঝে নিতে যাচ্ছে শ্যাম। অনন্তকে দ্রুত ড্রাইভ করতে বলে ও। ড্রাইভার অনন্ত যতটা সম্ভব দ্রুত গাড়ি চালাতে থাকে। বাইপাসে গাড়ি উঠতেই শ্যাম একটা সিগারেট ধরায়, আর তারপরেই গভীর চিন্তার জগতে ও ডুব দেয়। কাল রাতে সৌম্যের ডায়েরিটা হাতে পাওয়ার পরে কেসের অনেকটাই যেন সমাধান হয়ে এসেছে। এখন শুধু প্রমাণের অপেক্ষা। সেই প্রমাণটা পেলেই সৌম্য সেনকে অ্যারেস্ট করতে আর সমস্যা হবে না। এইসব ভাবতে ভাবতে ঠিক 9:20 সময় গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়ায়। শ্যাম গাড়ি থেকে নেমে সানগ্লাসটা পরে নেয়। শপিং মল কমপ্লেক্সে ঢুকে চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। দুটো ব্লকের কমপ্লেক্স, পাশাপাশি দুটো টাওয়ার উঠে গেছে। একটা টাওয়ারের শপিং কমপ্লেক্স, আর একটা টাওয়ারে শুধু নানা কোম্পানির অফিস। দুটো টাওয়ারের টপ ফ্লোর ব্রিজের মতো করে জোড়া রয়েছে, যাতে একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারে চলে যাওয়া যায়। পুরো কমপ্লেক্সটা সিসিটিভিতে মোড়া। শ্যাম অফিস টাওয়ারের দিকে এগিয়ে যায়। এই টাওয়ারের একদম টপ ফ্লোরে সৌম্য সেনের অফিস। ঠিক 9:30টার সময় শ্যাম সৌম্য সেনের অফিসে গেটে এসে উপস্থিত হয়। গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড বসে রয়েছে। শ্যাম এগোতেই সিকিউরিটি গার্ডটি এগিয়ে আসে। কোথায় যাবেন? ভেতরে রিসেপশনে কথা বলবো। অফিস খোলেনি এখনো, 10টার সময় আসুন। আমি কসবা থানা থেকে আসছি, কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজনে এসেছি। কিন্তু স্যার, আমি তো এই বিষয়ে কিছুই বলতে পারবো না। আপনি আপনার বসকে ফোন করুন, আমি কথা বলবো। ঠিক আছে স্যার। সিকিউরিটির ছেলেটি ফোনে ওর বসকে ধরে। হ্যালো। হ্যালো, আমি রাজবীর সোনাল বলছি, কসবা থানা। হ্যাঁ স্যার, বলুন। আপনি জানেন যে সৌম্য সেনের স্ত্রী মার্ডার হয়েছেন? হ্যাঁ স্যার, জানি। আপনাদের থানা থেকে গতকাল একজন অফিসার এসেছিল সৌম্যের ব্যাপারে খোঁজ নিতে। ওনাকে আমরা সব রকম সহযোগিতা করেছি। সহযোগিতা না করলে আপনাদেরও বিপদে পড়তে হবে। এনিওয়ে, আমি আপনাদের অফিসটা একটু ঘুরে দেখব, এবং মিস্টার সেনের কাজের জায়গাটাও আমাকে সার্চ করে দেখতে হবে। কিন্তু আমার কাছে অফিসিয়াল নির্দেশ রয়েছে। আপনি যদি আমাকে শান্তিতে কাজ করতে না দেন, তাহলে আমাকে বাহিনী নিয়ে আসতে হবে। না না, দরকার পড়বে না, আপনি ঘুরে দেখুন অফিসটা। দরজা ঠেলে অফিসের ভিতরে ঢুকে পড়ে শ্যাম। অফিসের সর্বত্র সিসিটিভি রয়েছে। শ্যাম প্রত্যেকটা রুমের দরজা খুলে খুলে দেখতে থাকে। রুমগুলোর ভিতরে কোনো সিসিটিভি নেই। সমস্ত ক্যামেরাই করিডোরে এবং সাধারণ কর্মচারীরা যেখানে বসে কাজ করছে সেখানে রয়েছে। ব্যক্তিগত কেবিনগুলো সব ক্যামেরা মুক্ত। শ্যাম সৌম্যের কেবিনে গিয়ে ঢোকে। সমস্ত ডয়ার লক করা। একটা আলমারি রয়েছে, সেটাও লক করা। সিকিউরিটিকে জিজ্ঞাসা করে শ্যাম জানতে পারে যে সমস্ত লকের চাবি সৌম্যর কাছে রয়েছে। এরপর শ্যাম অফিসের বোর্ড রুমে গিয়ে ঢোকে। বোর্ড রুমে ঢোকার মুখে ক্যামেরা থাকলেও বোর্ড রুমের ভিতরে কোনো ক্যামেরা নেই। শ্যাম বোর্ড রুমটা খুঁটিয়ে দেখতে থাকে। বোর্ড রুমের ভিতরে আরেকটা দরজা রয়েছে। শ্যাম সেই দরজাটার দিকে এগিয়ে যায়। তারপর দরজার ফ্লাশটা নিচে নামাতেই দরজাটা খুলে যায় এবং এক ঝলক তাজা রোদ বোর্ড রুমের ভিতরে এসে ঢোকে। শ্যাম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোতেই মাথার উপরে খোলা আকাশ দেখতে পায় শ্যাম। বুঝতে পারে এটা হলো দুটো টাওয়ারের সংযোগকারী সেই ব্রিজটা। শ্যাম চারপাশটা খুঁটিয়ে দেখে। এখানে কোনো সিসিটিভির বালাই নেই। কেউ সহজেই এই ব্রিজটা ব্যবহার করে এই টাওয়ার থেকে অন্য টাওয়ারে চলে যেতে পারে।
শ্যাম ব্রিজ ধরে অন্য টাওয়ারের দিকে হাঁটা লাগায়। দুটি ছেলে মেয়েকে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখা গেল। এত উঁচুতে হওয়াতে এখানে হাওয়াও প্রচুর। শ্যাম দ্রুত গতিতে হেঁটে অপর প্রান্তের টাওয়ারে গিয়ে পৌঁছায়। অপর প্রান্ত বিরাট বড় দরজা। শ্যাম দরজার হাতল ধরে পুল করতেই দরজা খুলে যায়। শ্যাম দরজার ভিতরে গিয়ে ঢোকে। ভেতরে গিয়ে ঢুকতেই বুঝতে পারে এটি এই টাওয়ারের সিঁড়ির ঘর। চারপাশটা ভালো করে দেখে নেয় শ্যাম। কোথাও কোনো সিসিটিভি নেই। শ্যাম দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নামতে থাকে। 20 তলার ওপর থেকে নিচে নামতে মিনিট 10 সময় লাগে ওর। নিচে নেমে বাইরে বেরোতেই বুঝতে পারে এদিকটা টাওয়ারের পেছন দিক। এদিকে কোনো লোকজন নেই, ক্যামেরা থাকার তো প্রশ্নই ওঠে না। একটু এগোতেই কমপ্লেক্সের বাইরে বেরোনোর পেছনের দিকটার গেট চোখে পড়ে, কিন্তু গেটটা এখন বন্ধ। এবার পুরো বিষয়টাই শ্যামের কাছে পরিষ্কার হয়ে যায়। এয়ারপোর্ট থেকে ফেরার পরে সৌম্য 9:30টার সময় অফিসে ঢোকে। তারপরও ক্যামেরাকে ফাঁকি দেওয়ার জন্য বোর্ডরুমে ঢোকে। সেখানে থেকে আরেকটা দরজা খুলে ব্রিজে গিয়ে পৌঁছায়। সেখান থেকে অপর প্রান্তের টাওয়ারে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তারপর পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর বাড়িতে ফিরে এসে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে, কিন্তু এরপর কন্ডোমের হিসাব না মেলাতে পেরে এবং কোনো পাকা প্রমাণ হাতে না আসাতে ও নিজের স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে। খুনের পরে ও একই রাস্তা দিয়ে আবার নিজের অফিসে ফেরত আসে। শ্যাম এখন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো আক্রমণাত্মক হয়ে উঠেছে। সিকিউরিটির ছেলেটিকে দেখে শ্যাম উত্তেজিতভাবে বলে ওঠে, সিসিটিভি ফুটেজ কার কাছে রয়েছে? সার্ভিস ইঞ্জিনিয়ারের কাছে। নিয়ে চলুন। সিকিউরিটির ছেলেটি স্যামকে সার্ভিস ইঞ্জিনিয়ারের ঘরে নিয়ে যায়। সার্ভিস ইঞ্জিনিয়ার তখন সদ্য অফিসে এসেছে। বোতল খুলে তখনও জল খাচ্ছে। শ্যাম আর সিকিউরিটি এইভাবে হঠাৎ করে ঘরে ঢুকে পড়াতে ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে ওঠে। কি হলো, এভাবে দরজা নক না করে ভিতরে ঢুকে পড়লেন? ছেলেটির কথা বলার ভঙ্গিমা অত্যন্ত কুৎসিত। শ্যাম পেছন ফিরে ঘরের দরজা ছিটকিনিটা তুলে দেয়। এ কি, সিটকিনি তুলে দিলেন কেন আপনি? গতকাল সকালের সিসিটিভি ফুটেজ দেখব। কে আপনি? উত্তেজিতভাবে কথাটা বলে ওঠে ছেলেটি। রাজবীর সান্যাল, কসবা থানা। ছেলেটি খানিকক্ষণ তাকিয়ে থাকে শ্যামের দিকে, তারপর অত্যন্ত রুক্ষ স্বরে বলে ওঠে, এভাবে সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না। আপনি কোম্পানির হায়ার অপটিক্যাল কাজে অ্যাপ্লাই করুন। ওরা আপনাকে নিজে দিলেই তবে আপনি ফুটেজ দিতে পারবেন। আমার হাতে অত সময় নেই ইঞ্জিনিয়ার। সময় নিয়ে তারপর আসুন। আর বেশি সময় দিলে ফুটেজ নষ্ট করে ফেলা হতে পারে। ফুটেজ আমার এখনই চাই। মগের মুলুক নাকি? যান, বেরোন এখান থেকে। মুহূর্তের মধ্যে শ্যামের চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে। ও ছেলেটির চেয়ারের পাশে গিয়ে দাঁড়ায়, তারপর এক বিশাল লাথি বসিয়ে দেয় চেয়ারটির গায়ে। চেয়ার সমেত ছেলেটি ছিটকে পড়ে 4-5 হাত দূরে। শ্যাম সাথে সাথে পকেট থেকে নিজের সার্ভিস পিস্তলটি বার করে, তারপর ছেলেটির কলার টেনে তুলে ওর মাথাতেই সেই পিস্তলটি ঠেকায়। চুপচাপ ফুটেজ দেখাবি তুই, নাহলে এখানে তোর খুলি উড়িয়ে দেব আমি। আমার নাম রাজবীর সান্যাল। আমি তোর কি হাল করতে পারি সেই বিষয়ে তোর কোনো আইডিয়া নেই। ছেলেটি আর কথা বাড়ায় না, চুপচাপ কম্পিউটারের সামনে গিয়ে বসে। কবেকার ফুটেজ দেখবেন? গতকাল সকাল 9:30 থেকে 10:30টার ফুটেজ। ছেলেটি 9:30 থেকে সারা অফিসের ফুটেজ দেখাতে থাকে। ফুটেজ পরিষ্কার দেখা যায় যে সৌম্য ঠিক 9:30টার সময় ওর লাগেজ সমেত অফিসে এসে ঢুকলো। ওর কাঁধে একটা ব্যাগও রয়েছে। অফিসে ঢুকে সোজা নিজের ক্যাবিনে ঢুকে গেল। 9:40 নিজের ক্যাবিন থেকে বেরিয়ে বোর্ডরুমে গিয়ে ঢুকলো, কাঁধে একটা ব্যাগ। শ্যাম পুরো সিসিটিভি ফুটেজটা নিজের মোবাইলে ভিডিও করে নিল। আপনার ফুটেজের হার্ড ডিস্ক আমার চাই। এই সংক্রান্ত থানার চিঠি আজকে আপনাদের কাছে এসে পৌঁছাবে। আর এর মধ্যে ফুটেজের যদি কোনো ক্ষতি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। মনে রাখবেন, আপনাকে সমেত পুরো ফুটেজটাই আমি রেকর্ড করে নিয়ে গেলাম। ছেলেটি মাথা নাড়ায়। শ্যাম সানগ্লাসটা চোখে পড়ে নেয়, তারপর লিফটে করে সোজা নিচে নেমে আসে। স্যার, আসবো? এসো সমাদদার, বসো। সমাদদার ভিতরে ঢুকে শ্যামের উল্টো দিকের চেয়ারে গিয়ে বসে। মেডিকেল টেস্ট হয়ে গেছে, দুজনকেই বাইরে বসিয়ে রেখেছি। সমস্ত এভিডেন্স সৌম্যের বিপক্ষে। খুব সম্ভবত সৌম্যই খুনি। কিভাবে? সৌম্যর লাগেজ থেকে যে ডায়েরিটা পাওয়া গেছে সেটা আমি গতকাল রাতে বাড়িতে নিয়ে যাই। খুব মন দিয়ে ডায়েরির প্রতিটা পাতা আমি পড়তে থাকি। এভাবে পড়তে পড়তে হঠাৎ একটি পাতাতে কন্ডোম সংক্রান্ত একটা হিসাব দেখতে পাই। সেখানে ডেট অনুযায়ী কন্ডোমের ব্যবহার এবং বাক্সের ভিতরে থাকা কন্ডোমের হিসাব রয়েছে। হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় কন্ডোমের হিসাবে গোলমাল হচ্ছে। তাই যদি হয় তাহলে সৌম্য ওর বউকে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে খুনের প্রমাণ পেলেন কোথা থেকে? সৌম্যের ডায়েরির হিসাব অনুযায়ী কন্ডোম থাকার কথা 60টি, কিন্তু আমরা বক্সে পেয়েছি 4টি কন্ডোম। কিন্তু আশ্চর্যের বিষয়, সৌম্যর ডায়েরিতে গতকালের ডেট দিয়ে লেখা রয়েছে বাক্সে পড়ে থাকা কন্ডোমের সংখ্যা 4। ও যদি গতকাল দুপুর 2টো নাগাদ বাড়িতে ফিরে থাকে
সেক্ষেত্রে ওর স্ত্রী ততক্ষণে খুন হয়ে গেছে। নিজের স্ত্রীর খুন হয়ে যাওয়া মৃতদেহ দেখার পরেও নিশ্চয়ই তখন কন্ডোমের হিসাব করতে বসবে না। যতদূর সম্ভব ও আগে কন্ডোমের হিসাব করেছে, তারপরে খুনটা করেছে। একদম ঠিক। এছাড়া ওর অফিসের সিসিটিভি ফুটেজ ওর বিরুদ্ধে গেছে সমাদার। তুমি কাউকে ওর অফিসে পাঠিয়ে গতকাল সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত ফুটেজ নিয়ে আসো। আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি স্যার। গুড সৌম্য, সেনকে ভেতরে পাঠাও। ঠিক আছে স্যার। সমাদদার বেরিয়ে যায়। স্যাম একটা সিগারেট ধরায়। কেবিনটা আবার ধোঁয়ায় ভরে ওঠে। খানিকক্ষণের মধ্যেই সৌম্যকে নিয়ে সমাদদার ফিরে আসে। শ্যাম চোখের ইশারা করতেই সৌম্য চেয়ারটায় গিয়ে বসে। পাশের চেয়ারে সমাদদার বসে। ধীরে সুস্থে সিগারেটটা শেষ করে শ্যাম সৌম্যের দিকে তাকায়। মিসেস শর্মিষ্ঠা সেনকে খুনের অভিযোগে আমরা আপনাকে গ্রেফতার করছি। না স্যার, আমি আমার স্ত্রীকে খুন করিনি। আপনার স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেই রাগ থেকে আপনি আপনার স্ত্রীকে খুন করেন। মিথ্যে কথা, আমি আমার স্ত্রীকে খুন করিনি। তাহলে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার সেন। কি প্রশ্ন? আপনার কন্ডোম সংক্রান্ত ডায়েরিতে আপনি গতকালের ডেট দিয়ে লিখে রেখেছেন যে প্যাকেটে অবশিষ্ট কন্ডোমের সংখ্যা 4। আপনি কন্ডোমের সংখ্যা কখন গুনলেন মিস্টার সেন? স্ত্রীর মৃতদেহ দেখার পরে না আগে? সৌম্য খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর আস্তে আস্তে বলে ওঠে, মৃতদেহ দেখার পরে। কখন? 2টোর সময়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। চিৎকার করে ওঠে শ্যাম। আপনার অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সকাল 9:40-এ আপনি বোর্ডরুমে ঢুকেছেন। তারপর ব্রিজ ব্যবহার করে উল্টো দিকের টাওয়ারে যান আপনি। তারপর টাওয়ারের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন যাতে কোনো ক্যামেরায় আপনাকে দেখা না যায় যে আপনি অফিসের বাইরে যাচ্ছেন। তারপর বাড়িতে ফিরে এসে কন্ডোমের হিসেবে গোলমেল দেখে আপনি নিজের স্ত্রীকে খুন করেন। না স্যার, ব্যাপারটা যেমন ভাবছেন তেমন নয়। তাহলে ব্যাপারটা কি? সত্যি কথা বলুন আপনি। সৌম্য খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর, আমি দিল্লি থেকে প্রায় 20 লাখ টাকা ক্যাশ পেমেন্ট নিয়ে এসেছিলাম। এত টাকা ক্যাশ সাথে থাকাতে আমি এয়ারপোর্ট থেকে সোজা অফিসে এসে ঢুকি। তারপর হায়ার অথরিটির নির্দেশে আমি 9:40 নাগাদ টাকাটা জমা করতে অফিস থেকে বেরোই। বোর্ডরুম দিয়ে কেন? আমরা যখন ক্যাশ নিয়ে বেরোই অফিস থেকে তখন আমরা পেছনের গেট ব্যবহার করি ফর সিকিউরিটি রিজন। তারপর? অফিস থেকে বেরিয়ে আমি স্টেট ব্যাংক নিউ টাউন শাখায় যাই। সেখান থেকে বেরোতে বেরোতে আমার প্রায় 11টা বেজে যায়। আর তারপরেই আমার কন্ডোমের হিসেবের কথা মনে পড়ে। মনের মধ্যে লুকিয়ে থাকা সন্দেহটা আবার জাগার দিয়ে ওঠে। আমি ওলা বুক করে 11:45 নাগাদ বাড়িতে গিয়ে পৌঁছাই। আস্তে করে দরজার লক ঘুরিয়ে ভেতরে ঢুকে দেখি শর্মিষ্ঠার মৃতদেহ খাটের উপরে চিত হয়ে পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। বুঝতে পারি ওর প্রেমিকই খুনটা করেছে, কিন্তু কন্ডোমের হিসেব মেলানোর লোকটা সামলাতে পারি না। আমি ওয়ার্ড্রোব খুলে কন্ডোমের সংখ্যাটা গুনে নেই। তারপর চুপচাপ ফ্ল্যাটের লক বাইরে থেকে টেনে দিয়ে বাইরে বেরিয়ে আসি। তখনই পুলিশে ফোন করলেন না কেন? প্রথমত আমি খুব ভয় পেয়েছিলাম, দ্বিতীয়ত আমি ক্যাশ জমা করার মতন একটা গোপন কাজ বেরিয়ে বাড়িতে চলে এসেছি। এটা আমার অফিস, জানতে পারলে আমার রেকর্ডে রেড মার্ক পড়বে। তাই আমি দ্রুত আবার অফিসে ফিরে যাই। সেখানে লাগেজ খুলে ডায়েরিতে কন্ডোমের হিসাবটা লিখি। তারপর বায়োমেট্রিক সিগনেচার করে অফিস থেকে বেরিয়ে আসি। এরপর বাড়িতে এসে পুলিশে ফোন করি। শ্যাম খানিকক্ষণ চুপ করে কিছু ভাবে। তারপর সমাদদারের দিকে তাকিয়ে, নিউ টাউন স্টেট ব্যাংকের ফুটেজ চাই গতকাল সকাল 10টা থেকে 12টার। ঠিক আছে। ফুটেজ না পাওয়া পর্যন্ত ওনাকে থানায় বসিয়ে রাখুন। ঠিক আছে স্যার। সমাদদারের পেছন পেছন সৌম্য বেরিয়ে যায়। শ্যাম করিডোরে গিয়ে পায়চারি করতে থাকে। যদি সৌম্য সত্যি কথা বলে, যদি ব্যাংকের ফুটেজে ওকে ব্যাংকের ভেতর দেখা যায়, তাহলে কে খুন করলো? যদি ভিকি সিং সত্যি পরশু রাত 11টায় বেরিয়ে যায়, তাহলে খুনটা করলো কে? সকাল 10টা থেকে 11টার মধ্যে মৃতা খুন হয়েছে। 9টা থেকে 10টার মধ্যে সেক্স করেছেন। তাহলে ধরে নিতে হবে খুনি সকাল 9টা থেকে 11টার মধ্যে ফ্ল্যাটে ছিল। কে হতে পারে? সমাদদার। শ্যামের চিৎকারে সমাদদার ছুটে আসে। বলুন স্যার। ভিকি সিংকে নিয়ে আসুন। কথাটা বলেই শ্যাম দ্রুত পায়ে নিজের ক্যাবিনে এসে উপস্থিত হয়। খানিকক্ষণের মধ্যেই ভিকি সিং কেবিনে এসে উপস্থিত হয়। পরশু যে দুবার আপনি শর্মিষ্ঠা দেবীর সাথে সেক্স করেছিলেন, কন্ডোম সমেত না কন্ডোম ছাড়া? কন্ডম সমেত। শর্মিষ্ঠাই কন্ডম দিয়েছিল। ব্যবহারের পরে সেই কন্ডোম দুটো কি করলেন আপনি? কাগজে মুড়ে জানলা দিয়ে বাইরে চলে দিই। কল রেকর্ড অনুযায়ী আপনার সাথে শর্মিষ্ঠা দেবীর রোজ কথা হতো, কিন্তু যেদিন উনি ফোন হলেন সেদিন একবারও ওনাকে সকাল থেকে ফোন করলেন না কেন? আগের দিন রাতে আমি আর শর্মিষ্ঠা প্রচুর মদ্যপান করি, তাই পরদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কখন ওঠেন ঘুম থেকে?
11:30 নাগাদ সাগর আমাকে ফোন করে ঘুম থেকে তুলে, আর তারপরেই ও আমাকে শর্মিষ্ঠার খুন হয়ে যাওয়ার কথাটা বলে। কি কটার সময় সাগর আপনাকে শর্মিষ্ঠার মৃত্যুর খবর দেয়? 11:30 হবে। শ্যাম গভীর দৃষ্টিতে ভিকির দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় সমাদ্দার এসে ঘরে ঢোকে। স্যার, একটা গুড নিউজ আছে। কি? কাজের মেয়েটি অ্যারেস্ট হয়েছে, সোনার গয়না সব উদ্ধার হয়েছে। কোথায় ছিল এতদিন? গোবিন্দপুর বস্তিতে ওর প্রেমিকের বাড়িতে গা ঢাকা দিয়েছিল এতদিন। আজ সকালেই ইনফরমারের কাছ থেকে খবর পেয়ে অসিত মাল ওকে অ্যারেস্ট করে নিয়ে আসি। কোথায় এখন মেয়েটি? লকআপে ঢুকিয়ে দিয়েছি। নিয়ে আসো জলদি, আর একে নিয়ে যাও। ওকে স্যার। ভিকিকে নিয়ে সমাদ্দার বেরিয়ে যায়। খানিকক্ষণের মধ্যেই কাজের মেয়েটিকে নিয়ে এসে উপস্থিত হয়। আমি খুন করিনি স্যার, দিব্যি বলছি। খুন করিসনি তো কি করেছিস? মেয়েটি ভয়ের চোটে কাঁদতে শুরু করে দেয়। সমাদ্দার মেয়েটির ওপর চিৎকার করে ওঠে। বেশ খানিকক্ষণ পরে মেয়েটি মুখ খুলে। বৌদি আমার কাছে বাড়ির একটা ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল। আমি আমার সময় মতন এসে ঘরের কাজ করে দিয়ে চলে যেতাম। সেদিন কি? সেদিন অনেকবার বেল মারলাম, বৌদি দরজা খুললো না কিছুতেই। আমি যখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম, শোয়ার ঘরে ঢুকে দেখি বৌদি চিত হয়ে মরে পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু বৌদির গায়ের গয়নাগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। আমি সব গয়না খুলে নিয়ে দরজা টেনে বেরিয়ে পড়লাম। কটার সময়? 11টা 11:30 হবে। তুমি জানতে না যে পালালে তোমাকেই সন্দেহ করা হবে? জানতাম, কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামার সময় আমি 3 তলার সাগরদার মুখোমুখি হয়ে যাই। তখন আমার মনে হয় পুলিশ যখন আসবে তখন তো সাগরদা পুলিশকে বলে দিবে যে আমি ফ্ল্যাটে কাজে এসেছিলাম। তখন তো সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। সেই ভয়ে আমি পালাই। ঠিক আছে, তুমি যাও। মেয়েটি চোখের জল মুছতে মুছতে উঠে বেরিয়ে চলে গেল। সমাদ্দার মেয়েটিকে লকআপে ঢুকিয়ে আবার ফেরত এলো। বসো সমাদ্দার, কন্ডোমের ফ্লুইডের রিপোর্ট কখন আসবে? আজ সন্ধ্যায়। আরেকজনের মেডিকেল করাতে হবে আপনাকে। কার স্যার? 3 তলার সাগরের। সমাদ্দার অবাক হয়ে শ্যামের দিকে তাকিয়ে থাকে। তারপর, ওর বিরুদ্ধে কি এভিডেন্স আছে স্যার? সেটা আমি সন্ধ্যায় মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরেই বলবো। তুমি এখন যাও, ঘাড় ধরে ছেলেটাকে এখানে তুলে নিয়ে আসো। এরপর বেশ খানিকক্ষণ ধরে ওকে জেরা করে ওকে হাসপাতালে নিয়ে যাও। তারপর ফেরত এসে ছেলেটাকে থানায় বসিয়ে রাখো। সন্ধ্যার মধ্যে আমার সবার মেডিকেল রিপোর্ট চাই। আর হ্যাঁ, সৌম্য, কাজের মেয়েটি, ভিকি আর সাগর সবাইকে আলাদা আলাদা রাখবে। কেউ যেন কারোর সাথে কোনো কথা বলতে না পারে। ঠিক আছে স্যার। আমি এখন বেরোলাম সমাদ্দার, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। 2 রাত্রির আমি ঘুমাতে পারিনি। সমাদ্দার হাসে। ও জানে শ্যাম যখন বাড়িতে ঘুমোতে যায় তখনও তদন্তের সমাধান করে তবেই ঘুমোতে যায়। শ্যাম হালকা চালে থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার অনন্ত শ্যামের দিকে তাকিয়ে হালকা হেসে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। সন্ধ্যে 7টার সময় শ্যাম থানায় ফেরে। কেবিনের দরজা ঠেলে নিজের কেবিনে ঢুকতেই সমাদ্দার এসে উপস্থিত হয়। হাতে 3টে মুখ বন্ধ খাম। শ্যাম খাম 3টে হাতে নিয়ে একে একে রিপোর্টগুলো বার করে। রিপোর্টগুলো পড়ে শ্যামের মুখে হাসি ফুটে ওঠে। তারপর, 4 জনকেই কেবিনে নিয়ে এসো। ঠিক আছে স্যার। হাসি হাসি মুখে সমাদ্দার বেরিয়ে যায়। খানিক পরে একে 4 জন কেবিনে ঢোকে। সৌম্য, ভিকি, কাজের মেয়েটি এবং সাগর। শ্যাম চোখের ইশারা করতে ওরা চেয়ারে বসে পড়ে। সমাদ্দার ওদের পেছনে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। শ্যাম ওদের প্রত্যেককেই ভালোভাবে একবার দেখে নেয়। তারপর, গতকাল সকালে 10টা থেকে 11টার মধ্যে মিসেস শর্মিষ্ঠা সেন খুন হন, আর খুনি আপনাদের 4 জনের মধ্যেই একজন। শ্যাম সবার চোখে চোখ রাখে একবার করে। সবাই নিরুত্তাম মুখে শ্যামের দিকে তাকিয়ে থাকে। কেবলমাত্র কাজের মেয়েটির চোখে মুখে একটু চাঞ্চল্য লক্ষ্য করা যায়। আপনাদের মধ্যে যে খুনি, সে কি নিজেই নিজের অপরাধ স্বীকার করে নেবেন, নাকি আমাকেই স্বীকারোক্তি আদায় করে নিতে হবে? সবাই নিশ্চুপ। শ্যাম আবার শুরু করে। শর্মিষ্ঠা দেবীর এবং সৌম্যবাবুর বিয়ে হয়েছে প্রায় 6 বছর আগে। সৌম্যবাবু এবং তার পরিবার অসম্ভব রক্ষণশীল মানসিকতার। শর্মিষ্ঠা দেবী গ্রামের মেয়ে হলেও নিজের জীবনটাকে উনি খোলামেলাভাবে উপভোগ করতে চান, কিন্তু সেটা না করতে পেরে রক্ষণশীল ও গোড়া সৌম্যবাবুর সাথে দাম্পত্যে উনি হাঁফিয়ে ওঠেন। অবশেষে নিজের এই জীবন থেকে মুক্তির জন্য উনি ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এভাবেই একদিন সাগর বাবুর বাড়ির অনুষ্ঠানে ভিকি সিং এর সাথে ওনার সম্পর্ক তৈরি হয়। ওনারা অবাধ মেলামেশা করতে থাকেন। সৌম্যবাবু যখনই কোনো অফিসিয়াল ট্যুরে যেতেন, ভিকি শর্মিষ্ঠার ফ্ল্যাটে এসে উপস্থিত হতো। ফ্ল্যাটে আসার সময় উনি সাগরবাবুর ফ্ল্যাটে যাচ্ছেন বলে বাড়ির ভেতরে ঢুকতেন। যেদিন শর্মিষ্ঠা দেবী খুন হলেন তার আগের দিন বিকেলে শর্মিষ্ঠা দেবীর ডাকে উনি একইভাবে ফ্ল্যাটে এসে উপস্থিত হন। স্বামীর অনুপস্থিতিতে শর্মিষ্ঠা দেবীও রক্ষণশীল সাজগোজ ছেড়ে
খোলামেলা পোশাক পরে প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকেন। ভিকি আসার পরে দুজনে মিলে মদ্যপান করেন এবং উদ্দাম শরীরী খেলায় মেতে ওঠেন। ওদের মিলনের সময় শর্মিষ্ঠা দেবী নিজেই সৌম্যের কন্ডোমের প্যাকেট থেকে দুখানি কন্ডোম ভিকিকে ব্যবহার করতে দেন। ব্যবহারের পরে ভিকি কন্ডোম দুটি রাস্তায় ফেলে দেন। রাত্রে 11টা নাগাদ ভিকি চলে যাওয়ার পরে শর্মিষ্ঠা দেবী আবার রক্ষণশীল তাঁতের শাড়ি মোড়কে ঢুকে যান। কথাগুলো বলে ভিকি সিং এর দিকে তাকায়। কি ভিকি সিং, ঠিক বলছি তো? ভিকি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। শ্যাম আবার শুরু করে। বাড়ির ভেতরে যখনই কারোর সাথে যৌন মিলনে লিপ্ত হতেন শর্মিষ্ঠা দেবী, প্রতিবারই সৌম্যের কন্ডোমের বাক্স থেকে উনি প্রেমিককে কন্ডোম বার করে দিতেন। এর ফলে কন্ডোমের হিসাব একটা গোলমাল হয়। সৌম্য যার ফলে নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে এবং একটি ডায়েরিতে কন্ডোমের হিসাব লিখে রাখতেও শুরু করে। গতকাল সকালে শর্মিষ্ঠা দেবীর ফ্ল্যাটে আরেকজন প্রেমিক আসেন। শর্মিষ্ঠা দেবী তার সাথেও যৌনতায় মেতে ওঠেন, কিন্তু সেই প্রেমিকটি একটি ভুল করে বসেন। ব্যবহারের পরে উনি কন্ডোমটি বাথরুমের ডাস্টবিনে ফেলেন। এরপর কোনো একটি ভীষণ কারণে প্রেমিকটি শর্মিষ্ঠা দেবীকে বালিশ চাপা দিয়ে খুন করেন এবং বাইরের দরজার লক টেনে দিয়ে চলে যান। ইতিমধ্যে এই কাজের মেয়েটি রোজকার কাজ করতে ফ্ল্যাটে এসে উপস্থিত হয়, কিন্তু কারোর কোনো সারা শব্দ না পেয়ে ও ওর কাছে থাকা ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে। এরপর বেডরুমে ঢুকে শর্মিষ্ঠা দেবীর মৃতদেহ দেখতে পায়। গয়নার ওপরে কাজের মেয়েটির বরাবর লোভ ছিল। ও চুপচাপ মৃতদেহের শরীর থেকে গয়না খুলে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। ফ্ল্যাট থেকে বেরোনোর সময় ওর সাথে সাগর বাবুর মুখোমুখি হয়ে যায়। এরপর কাজের মেয়েটি ভয় পেয়ে গয়না নিয়ে চম্পট দেয়। কথাগুলো বলে শ্যাম তাকায় কাজের মেয়েটির দিকে। মেয়েটি ওর মাথা নিচু করে নেয়। শ্যাম আরো বলতে থাকে। এদিকে দিল্লির কাজ মিটিয়ে সৌম্যবাবু গতকাল সকালেই ফিরে আসেন। ওনার কাছে প্রচুর ক্যাশ পেমেন্ট ছিল। অফিসে ঢোকার পরে সেই ক্যাশ পেমেন্ট ব্যাংকে জমা করার জন্য উনি পেছনের সিঁড়ি দিয়ে অফিস থেকে বেরোন। ক্যাশ জমা করার পরে উনি ওনার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য ওলা বুক করে নিজের ফ্ল্যাটে এসে পৌঁছান। ফ্ল্যাটে ঢুকে তিনি ওনার স্ত্রীর মৃতদেহ দেখে চমকে ওঠেন। যেহেতু উনি অফিসের কাজে বেরিয়ে এখানে এসেছিলেন, তাই তখন আর উনি পুলিশে ফোন করেন না। উনি চুপচাপ ফ্ল্যাট থেকে অফিসে ফিরে যান। এরপর দুপুর 1টা নাগাদ উনি বায়োমেট্রিক ডিপার্চার করে বাড়িতে ফেরেন এবং পুলিশে খবর দেন। কথাগুলো বলে শ্যাম সৌম্যর দিকে একবার তাকায়। তারপর, এবার আমার কাজ হলো যে প্রেমিকটি সকালবেলা শর্মিষ্ঠা দেবীর ফ্ল্যাটে গিয়ে ওনাকে খুন করেছে তাকে গ্রেফতার করা। কথা শুনেই উপস্থিত সবাই সোজা হয়ে বসে। শ্যাম সাগরের দিকে কঠিনভাবে তাকায়। বলুন সাগর বাবু, কেন খুন করলেন শর্মিষ্ঠা দেবীকে? সাগর চমকে ওঠে। আমি খুন করিনি। আপনি খুন না করলে আপনি জানলেন কিভাবে যে শর্মিষ্ঠা দেবী খুন হয়েছে? আমি জানতাম না, পুলিশ আসার পরে আমি জানতে পারি। মিথ্যে কথা। আপনি সকাল 11:30টার সময় আপনার বন্ধু ভিকি সিংকে ফোন করে শর্মিষ্ঠা দেবীর খুনের সংবাদ জানান। শুধু তাই নয়, আপনি ওকে কলকাতা ছেড়ে পালানোর পরামর্শও দেন। মিথ্যে কথা। মোবাইলের কল লিস্ট প্রমাণ যে সকাল 11:30টার সময় আপনি ভিকি সিংকে ফোন করেছিলেন। হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু শর্মিষ্ঠার খুন হয়ে যাওয়ার কথা আমি বলিনি। আপনি অযথা মিথ্যে বলছেন সাগর। ভিকির মোবাইলটি আমরা বাজেয়াপ্ত করেছি। আপনার হয়তো জানা নেই যে ওর মোবাইলে সমস্ত কথাবার্তা নিজে থেকে রেকর্ড হয়ে যায়। আমরা সেখান থেকে আপনার এবং ভিকির সমস্ত কথা শুনেছি, যেখানে সকাল 11:30টার সময় আপনি ভিকিকে ফোন করে শর্মিষ্ঠা দেবীর খুনের কথা জানাচ্ছেন এবং ওকে পালানোর পরামর্শ দিচ্ছেন। কি করে তখন আপনি জানলেন যে শর্মিষ্ঠা দেবী খুন হয়েছে? বলুন বলুন সবার সামনে। মিথ্যে, সব মিথ্যে। চিৎকার করে ওঠে সাগর। শ্যাম সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সাগরের চুলের মুঠি চেপে ধরে। তারপর ওর গালে একটা সপাটে থাপ্পড় মেরে হিসিয়ে গলায় বলে ওঠে। শর্মিষ্ঠা দেবীর বাথরুমে যে কন্ডোমটা পাওয়া গেছে তার ভেতরের ফ্লুইডটা আপনার ছিল সাগর। মেডিকেল রিপোর্ট তাই বলছে। সেই কন্ডোমটা শর্মিষ্ঠা দেবীর শরীরেও প্রবেশ করানো হয়েছিল। শর্মিষ্ঠা দেবীর দেহরস্য সেই কন্ডোমের গায়ে পাওয়া গেছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে আপনি এবং শর্মিষ্ঠা দেবী সেদিন যৌন সঙ্গম করেছিলেন এবং তারপরেই আপনি ওকে খুন করেন। আপনি ধরা পড়ে গেছেন সাগর। নিজেকে এরপর যত লুকানোর চেষ্টা করবেন আপনি ততই নিজের জালে নিজে জড়াবেন। বলুন আপনি কেন খুন করলেন, বলুন। প্রবল চাপের মুখে সাগর টেবিলের উপরে ঝুঁকে পড়ে। ওর মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। এক অদ্ভুত জিজ্ঞাসা ওর চোখে মুখে এসে জমা হয়। তারপর ধীরে ধীরে সব কথা বলতে থাকে। শর্মিষ্ঠা একজন চরিত্রহীন মহিলা ছিল। বহু পুরুষের সাথে বিভিন্ন সময় ওর সম্পর্ক ছিল। এমনকি আমার বন্ধু ভিকিকেও ও নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিল। ভিকির সাথে ওর সম্পর্ক তৈরি হওয়ার পরেই আমার মধ্যে ওর শারীরিকভাবে পাওয়ার একটা চাহিদা তৈরি হয়। আমিও তখন ওর পিছনে সময় দিতে শুরু করি। এরপর ভিকির পাশাপাশি ও আমার সাথেও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি প্রাণ ভরে ওর শরীরের স্বাদ নিতে থাকি। এর পিছনে খরচাও করতে থাকি দেদার।
এমনকি ওর একটা হীরের নেকলেসও আমি উপহার দিই। এরপর আমি চাপ দিতে থাকি ভিকিকে ছেড়ে বেরিয়ে আসার জন্য, কিন্তু ও ভিকিকে ছাড়তে কিছুতেই রাজি ছিল না। এরপর গতকাল সকালে শারীরিক সম্পর্কের পরে আমি ওকে চেপে ধরি শুধুমাত্র আমার সাথে সম্পর্ক রাখার জন্য, কিন্তু ও রাজি হয় না। উল্টো ও আমায় জানায় যে একটা সময় পরে ও আর ভিকিকে বিয়ে করবে। আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি আমার হীরের নেকলেস ফেরত চাই, কিন্তু ও সেটা ফেরত দিতে অস্বীকার করে। সে সময় প্রবল কথা কাটাকাটির মধ্যে আমি উত্তেজনার বশে ওকে বালির চাপা দিয়ে খুন করি। কথাগুলো বলতে বলতে রাগে উত্তেজনায় সাগরের মুখ লাল হয়ে ওঠে। খুনটা করে আমি নিজের ভুল বুঝতে পারি, কিন্তু কি করব বুঝে উঠতে পারি না। সিঁড়ি দিয়ে বারবার উপর নিচ করতে থাকি। এরপর হঠাৎ করেই দেখতে পাই শর্মিষ্ঠার কাজের মেয়েটি হন্তদন্ত হয়ে নিচে নামছে। আমি দেখেই চমকে উঠি। বুঝতে পারি ও ফ্ল্যাটে ঢুকছিল, ও সব জেনে গেছে। আমি সাথে সাথে ভিকিকে ফোন করে পালাতে বলি। আমি জানতাম কল রেকর্ড ধরে পুলিশ ভিকির কাছে পৌঁছাবে, আর যদি কলকাতা ছেড়ে পালাই তাহলে পুলিশের দৃঢ় সন্দেহ হবে যে ভিকি শর্মিষ্ঠাকে খুন করে পালিয়েছে। কথাগুলো বলে খানিকক্ষণ চুপ করে থাকে সাগর। তারপর, হ্যাঁ, আমি খুন করেছি শর্মিষ্ঠাকে। ওর মতো ধোঁকাবাজ মেয়ের মরে যাওয়াই ভালো। কথাগুলো বলে টেবিলে মাথা রেখে হাত দিয়ে দুমদুম করে টেবিলে কয়েকটা ঘুষি চালালো সাগর। তারপর মাথাটা টেবিলে রেখে স্থির হয়ে বসে থাকলো। কেউ তার নিজের জীবন কিভাবে বাঁচবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আপনার যদি তার জীবনযাপন পছন্দ না হয় তবে সেই সম্পর্কে থেকে সরে আসাই ভালো। আর হ্যাঁ, নিজের প্রেমিকার পেছনে খরচা করলেই সেই প্রেমিকা কারো ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় না। তাই খরচ করার আগে বুঝে সুঝে খরচ করাই শ্রেয়। কারোর প্রেমিকা যদি সম্পর্ক থেকে সরে যেতে চায় তাকে খুন করা আর 5টা খুনের মতোই ঘৃণ্য একটা খুন। এক্ষেত্রে খুনি কোনো রকম সহানুভূতি পাওয়ার যোগ্য নয়। কথাগুলো বলে শ্যাম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। তারপর সিগারেটের ধোঁয়া উপরে ফ্যানের দিকে ছেড়ে বলে উঠল, মিসেস শর্মিষ্ঠা সেনকে খুনের অভিযোগে আমি সাগর দাসকে গ্রেপ্তার করলাম, আর মৃতদেহের গায়ের গয়না চুরির অভিযোগে কাজের মেয়ে কমলা কুইলাকেও গ্রেফতার করলাম। কথাগুলো বলেই শ্যাম কেবিন ছেড়ে বেরিয়ে আসে। বেরোনোর সময় সমাদদার একটা সেলুট করে শ্যামকে। গাড়িতে ড্রাইভার অনন্ত অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। শ্যাম গাড়ির পেছনের সিটে উঠে বসেই শ্রেয়ার নম্বরটা ডায়াল করে। 2বার রিং বাজার পরেই শ্রেয়া অপর প্রান্ত থেকে ফোন তোলে। হ্যালো, রেডি হয়ে নাও। হব না? কেন? 2 দিন পরে আমাকে ফোন করার সময় হলো? শ্যাম হাসে। পুলিশ অফিসারের গার্লফ্রেন্ড তুমি, এইটুকু অপেক্ষা তো করতেই হবে। শ্রেয়াও হাসে। সেই জন্যই তো এখন ফোনটা ধরলাম। বলো কোথায় যাবে? অনেকদিন গান শুনি না, আজ একটু গান শুনতে যাব। সামপ্লেস এলস? একদম, আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। এসো, আমি অপেক্ষা করছি। শ্যাম ফোনটা কেটে দেয়। গাড়ি ততক্ষণে বাইপাসে উঠে পড়েছে। ঠান্ডা হাওয়ায় শ্যামের চুল বাতাসে উঠতে থাকে। হাত দিয়ে নিজের চুলটা ঠিক করে নেয় শ্যাম। তারপর মৃদু হেসে অস্ফুটে নিজের মনেই বলে ওঠে, কন্ডম। সমাপ্ত। গল্পটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আপনাদের জানাতে ভুলবেন না। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।